আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার সব ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন। সাউন্ড ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। Okay. আমরা কি শুরু করব? 11 জন আসছে মাত্র। স্যার আর 5 মিনিট যদি ওয়েট করতেছেন স্যার। উম, 2 মিনিট দেখলাম, 2 মিনিট ওয়েট করবো। জি স্যার। ট্রেনিং এর জন্য সবাই কি রেজিস্ট্রেশন করছেন? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Now we can start our class. জি স্যার। Yeah, my dear friends, assalamu alaikum. Good evening to everyone. Last class we have discussed about types of board of directors. Types of directors, executive directors, non-executive directors, additional directors, alternate directors, alternative directors, independent directors, another one, nominee director. Then how the director consent as a director as per Form 9. If Form 9 fill up, then we can assume that director has consent as a director. Then appointment of directors, how a director can be appointed. Subscriber of memorandum associations, then first director by the members of the company or for casual vacancy. Another one is nominee director. Removal of director. How a director can be removed from a company, and retirement and rotation of director. Qualification of share. Disqualification of director. Vacation of office of director. Loan to a director. Director not to hold the office, etc. এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে?
আমাদের কি না রিভিউ স্যার, করার দরকার আছে? রিভিউ না করতে স্যার, হবে। না স্যার। রিভিউ করলে ভালো হয় স্যার, আমরা ছিলাম না ক্লাসে লাস্ট না থাকলে রিভিউ করার লাস্ট কোনো ক্লাস system নেই। হ্যাঁ, লাস্ট ক্লাস কবে ছিল স্যার? এটা তো জানি না, আজকে ফার্স্ট মনে করছি। কাজটা হচ্ছে শুরু থেকে যে রুটিন, ওই রুটিন অনুযায়ী হচ্ছে। বুধবার এবং শুক্রবার আপনারা যে কর্পোরেট গভর্নেন্সে যে রুটিন ছিল সেই রুটিন অনুযায়ী হচ্ছে। নতুন করে আসে যদি বলি যে না আমি জানি না, তাহলে তো হবে না। শুরু থেকেই তো চলতেছে, তার মানে আপনি আগের ক্লাসও করেননি। স্যার জুন মাসে অ্যাডমিশন নিয়ে থাকতে পারে স্যার। কি? স্যার জুন মাসে তো অ্যাডমিশন নিয়েছে যারা, তারাও তো স্যার আছে স্যার মনে হয়। তাই নাকি? হ্যাঁ যেগুলো যারা অ্যাডমিশন তারাও থাকবে এখানে? তারা তো তাদের স্যার। সেশনে থাকবে, এখানে থাকার কথা না। ওটা তো ও ক্রস আচ্ছা ইয়েতে চলে যাবে, ওনারা থাকবে তো করসপন্ডেন্সে, নট কোচিং। ওকে, we have discussed about different types of director. এগুলো আমরা গতকালকে আলোচনা করছি, আর আগের ক্লাসে আলোচনা করছি, সুতরাং টাইপস অফ ডিরেক্টর নিয়ে আজকে আলোচনা করব না। আমরা যেটা করব, একটু রিভিউ করব হচ্ছে কনসেপ্ট অফ ডিরেক্টর। ডিরেক্টর কনসেপ্ট মিনস formal agreement or approval given by an individual to act as a director. কোনো একজন ব্যক্তিকে ডিরেক্টর হিসাবে নিয়োগ দেওয়া হলো অথবা তাকে ইলেক্টেড করা হলো, তখন সে যদি ফর্মালি ওই এগ্রিমেন্ট সাইন করে অথবা এপ্রুভ দেয়, তখনই তাকে বলা হচ্ছে কনসেপ্ট অফ ডিরেক্টর। এখন এটা একটা লিগ্যাল ডিক্লারেশন। এই ডিক্লারেশনে কি থাকে? ডিক্লারেশনে থাকে একটা রিটেন অ্যান্ড সাইন কনসেন্ট অফ দ্য প্রপোজ পারসন। যার নাম ডিরেক্টর হিসেবে প্রপোজ করা হলো, উনি একটা রিটেন এবং সাইনের মাধ্যমে কনসেন্ট করবেন। Person shows that will do act as a director if he is appointed. তারপর সে রিটেন সাবমিট করবেন এবং সেটা সাইন অনুযায়ী সে কনসেন্ট দিবেন। এই রিটেন সে সাইন যে কনসেন্ট, সেই কনসেন্টটা ডিরেক্টর হওয়ার 30 দিনের ভিতরে আরজেসিতে সাবমিট করতে হবে এবং ফর্ম 9 ফিল আপ করে সেখানে দিতে হবে। ফর্ম 9 একটা ফর্ম আছে, যে ফর্মটাকে ডিরেক্টরের কনসেন্ট হিসাবে ধরে নেওয়া হয়। দেন অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর। ডিরেক্টর কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়? ডিরেক্টর অন্য কোনো যদি সমস্যা না থাকে, মেমোরেন্ডাম এক্সপ্রেশনে যেভাবে বলা আছে সেখান থেকে ফার্স্ট ডিরেক্টর আগ পর্যন্ত মেমোরেন্ডাম যারা সাবস্ক্রাইব করবেন, মেমোরেন্ডামে যাদের নাম থাকবে তারাই হচ্ছেন ডিরেক্টর। দেন ফার্স্ট ডিরেক্টর নিয়োগ করা হবে। ফার্স্ট ডিরেক্টরের পরে সাবসিকুয়েন্ট ডিরেক্টর, সাবসিকুয়েন্ট ডিরেক্টর, ফার্স্ট ডিরেক্টরের পরে দেন হচ্ছে আমাদের শেয়ার হোল্ডারদের মধ্য থেকে শেয়ার হোল্ডারদের ভোটের মাধ্যমে সাবসিকুয়েন্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে। তারপর হচ্ছে কোনো ওই ডিরেক্টরদের মধ্য থেকে যদি ক্যাজুয়াল ভ্যাকেন্সি হয়, কোনো পোস্ট খালি হয়, সেই কারণেও অ্যাপয়েন্টমেন্ট হতে পারে। অ্যান্ড ওভারঅল লাস্টলি যেটা হতে পারে যে নমিনি ডিরেক্টর, কোনো একটা অর্গানাইজেশনের মধ্য থেকে অথবা থার্ড পার্টির মধ্য থেকে, হ্যাঁ, থার্ড পার্টির পক্ষে সে ডিরেক্টর হিসাবে নিয়োগ পেতে পারে। কিন্তু সেটা কি হতে পারে, সেটা ডিরেক্টর হিসাবে টোটাল ডিরেক্টর হিসাবে কাউন্ট করা হবে না। হ্যাঁ, ইভেন সেই যে তাদের যে কোয়ালিফিকেশন, ডিরেক্টরদের যে কোয়ালিফিকেশন সেটাও কাউন্ট করা হবে না তার ব্যক্তি, কারণ হি ইজ দ্য নমিনেটেড বাই এ থার্ড পারসন such as financial institutions or any other company. Those are the appointment of directors. Then removal of director. কোনো ডিরেক্টরকে যদি কোম্পানি থেকে রিমুভ করতে হয়, অনেক সময় রিমুভ মানে তাকে সরিয়ে দিতে হয়। ডিরেক্টরশিপ থেকে সরিয়ে দেওয়ার দুটা সিস্টেম। ফার্স্টলি হতে পারে হি মে নট বি ভোটেড টু দ্য সিট অন রিটায়ারমেন্ট এট দ্য জেনারেল মিটিং। হ্যাঁ, সে জেনারেল মিটিং এ সে উপস্থিত ছিল না বা সেখানে সে ভোটেই দাঁড়ায় নাই, তাহলে সে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তাহলে তার ক্যান্ডিডেট বাতিল হয়ে যাবে।
And second case হতে পারে director may be removed from the board before expiry of his period of office by special resolution. স্পেশাল রেজুলেশনের মাধ্যমে কোনো ডিরেক্টরকে বোর্ড অফ ডিরেক্টররা সবাই মিলে সেখান থেকে তাকে রিমুভ করে দিতে পারে। দেন হচ্ছে রিটায়ারমেন্ট অর রোটেশন অফ ডিরেক্টর। ডিরেক্টরদের একটা নির্দিষ্ট তার যদি সময় শেষ হয়ে যায় তাহলে সে রিটায়ারমেন্টে যেতে পারে, অথবা আরেকটা সেকশন সিস্টেম আছে হ্যাঁ স্যার একটু কনফিউশন ছিল এই জায়গায়, হ্যাঁ শেয়ার হোল্ডারদের মধ্য থেকে তো স্যার ডিরেক্টর অ্যাপয়েন্টেড করা হবে। রাইট এখন স্যার মানে যতজন মিলে ডিরেক্টরশিপ আছে বা ডিরেক্টরশিপ নেওয়া হচ্ছে, মানে তার যদি ডিরেক্টরশিপটা তো বাদ থাকে, শুধুমাত্র এই জায়গায় ডিরেক্টরশিপ থেকে তাকে রিমুভ করা হবে নাকি স্যার? রাইট ডিরেক্টরশিপ থেকে শেয়ার তো শেয়ার থাকবে, শেয়ারের জি। কোনো এখানে প্রবলেম না। ওকে থ্যাংক ইউ। আপনারা বুঝতে পারছেন মানে হ্যাঁ স্যার, মালিকানা ডিরেক্টরশিপ তো আর চেঞ্জ হবে না, মালিকানা তো থাকবে। মালিকানা আর ডিরেক্টর কিন্তু ভিন্ন জিনিস। ভিন্ন স্যার, হ্যাঁ স্যার, ডিরেক্টর এটা হচ্ছে কন্ট্রোলিং তার 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 পাওয়ার। স্ট্র্যাটেজি ঠিক করার জন্য, কোম্পানি পলিসির জন্য, কোম্পানির দিক নির্দেশনার জন্য ম্যানেজমেন্টকে সে পলিসি দিবে, সেই স্ট্র্যাটেজি দিবে, তাকে ডিরেকশন দিবে ম্যানেজমেন্টকে। ঠিক আছে, এটাই হচ্ছে ডিরেক্টর, তাকে বলা হয় বোর্ড অফ ডিরেক্টর। ডিরেক্টরদের সমন্বয়ে একত্রে বলা হয় বোর্ড অফ ডিরেক্টর। ঠিক আছে, এর সাথে কিন্তু শেয়ার হোল্ডিং এর কোনো সম্পর্ক নাই। ডিরেক্টরশিপ শেষ হয়ে গেছে কিন্তু শেয়ার হোল্ডিং কিন্তু থাকবে। ওকে, এখানে যা বলতেছিলাম রিটায়ারমেন্টের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে রোটেশন। রিটায়ারমেন্ট হচ্ছে সে এখান থেকে ডিরেক্টর থেকে সে চলে যাওয়া, সে রি-ইলেকশন না করা, রিটায়ারমেন্টে চলে গেল। রোটেশন কাকে বলে? রোটেশন হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী 1/3 যে এক্সিস্টিং ডিরেক্টর থাকবে সেখান থেকে 1/3 প্রতি বছর এখান থেকে রিটায়ারমেন্টে রিটায়ারমেন্ট। যেতে হবে। সেই রিটায়ারমেন্ট থেকে সে আবার কি করতে পারবে? সে আবার ইলেক্টেড হতে পারবে, রি-ইলেকশন করতে পারবে। রোটেশন হতে পারে। রোটেশন করে সে রি-ইলেকশন করে আবার সে ডিরেক্টর হিসেবে থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে রোটেশন। দেন আমরা আলোচনা করেছি যে কোয়ালিফিকেশন অফ শেয়ার। কোয়ালিফিকেশন অফ শেয়ার বলতে আমরা কি বুঝি? কোয়ালিফিকেশন অফ শেয়ার হচ্ছে কোম্পানি আইন অনুযায়ী অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনুযায়ী নির্দিষ্ট একটা শেয়ার, নির্দিষ্ট পরিমাণ শেয়ার, যেই শেয়ারটা যদি তার থাকে তাহলে সে ডিরেক্টর হিসাবে, শেয়ার হোল্ডিং ডিরেক্টর হিসাবে সে ট্রিটেড হবে। আর যদি সে এই শেয়ারটা না অর্জন করতে পারে, না কিনতে পারে, তাহলে তার ডিরেক্টরশিপ থাকবে না। দিস ইজ কল কোয়ালিফিকেশন অফ শেয়ার। টাইম টু টাইম ভেরি করে। হ্যাঁ, এখনকার যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন অনুযায়ী বর্তমানে 2% শেয়ার লাগে কোয়ালিফিকেশন অফ শেয়ার অর্জন করতে পারবে। একটা কোম্পানির যদি 2% শেয়ার থাকে তখন তাকে বলা হচ্ছে হি হ্যাজ অ্যাচিভ হিজ কোয়ালিফাইং শেয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কোয়ালিফিকেশন অফ শেয়ার। শেয়ার যদি এই 2% শেয়ার না থাকে তাহলে তার ডিরেক্টরশিপ বাতিল হয়ে যাবে। এখন ডিরেক্টরশিপ তাকে যখন নমিনেটেড করা হয় সেটার একটা নির্দিষ্ট টাইম আছে। হ্যাঁ, 60 দিনের ভিতরে তার এই শেয়ারটা যদি কম থাকে তাহলে সে এই 2% শেয়ার কিনে নিতে হবে। যদি না কিনে নেয় তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা ফিক্সড একটা কি করে, তার উপরে পেনাল্টি চার্জ করে থাকে। সে পেনাল্টিটা কি? প্রতিদিনের জন্য 200 টাকা, সর্বোচ্চ 200 টাকা, এর কম হতে পারে, বেশি হবে না, নট এক্সিডিং 200 টাকা ফর এভরি ডে। যেই 60 দিন শেষ হয়ে গেল 60 দিনের পরবর্তী দিন থেকে সেটা শুরু হবে। তো স্যার জরিমানা দিয়ে কি স্যার পরবর্তী সময় নিতে পারবে? হ্যাঁ, ও যতদিন লেট হয় ততদিন পর্যন্ত 200 টাকা করে সে জরিমানা দিতে থাকবে। টাকাটা কম হয়েছে স্যার। জরিমানা সাধারণত কমই থাকে। তারপরে আমরা বলছি ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টর। ডিরেক্টরদের ডিসকোয়ালিফিকেশন কি? ডিসকোয়ালিফিকেশন হচ্ছে সে যদি কোম্পানি আইন অনুযায়ী, যেরকম কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী সে যদি ডিসকোয়ালিফাইড হয় কোনো কন্ট্রাক্ট করতে, তাহলে তাকে ডিসকোয়ালিফাইড বলা হবে। সেগুলা কি কি? সে যদি হি হ্যাজ বিন ফাউন্ড টু বি অফ আনসাউন্ড মাইন্ড বাই দ্য কম্পিটেন্ট কোর্ট and the finding is in court, or he is an undischarged insolvent, অথবা তার ইনসলভেন্টের জন্য সে অ্যাপ্লিকেশন করেছে, তার এটা এখনো পেন্ডিং আছে, অথবা he is not paid any call in respect of shares of the company, কোম্পানি যে শেয়ারসের যে অ্যামাউন্টটা কল করেছেন সেটা এখনো পরিশোধ করে নাই,
এবং সেই পরিশোধের সময়টা যদি 6 মাস অতিবাহিত হয়ে যায় তাহলে তার ডিরেক্টরশিপ ক্যান্সেল হয়ে যাবে। দিস ইজ দ্য ডিসকোয়ালিফাই ফর এ ডিরেক্টর। হি ইজ এ মাইনর, সে যদি মাইনর হয়ে থাকে। এই হচ্ছিল আমাদের, অথবা কোম্পানির যে কোম্পানি ডিরেক্টর সেই কোম্পানির আর্টিকেলস রেজিস্ট্রেশন যদি অন্য কোনো কিছু লেখা থাকে অ্যাজ এ ডিসকোয়ালিফিকেশন হিসেবে, সেটাও গ্রান্টেড হবে। এই হলো ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টর। একটা ডিরেক্টর কখন তার ডিসকোয়ালিফাইড হবে। ভ্যাকেশন অফ অফিস অফ ডিরেক্টর, ডিরেক্টর যখন ডিরেক্টরশিপ তার বাতিল হয়ে যায় তখনই কি হয়ে যায়, তার অফিসটা ভ্যাকেন্ট হয়ে যায়। কখন সে ভ্যাকেন্ট হয়ে যাবে? The office of a director shall be vacant if he fails to obtain within the time specified section or at any time thereafter ceases to hold the qualifying share. সে নির্দিষ্ট সময়ের ভিতরে যদি কোয়ালিফাইং শেয়ার না নিতে পারে অথবা তাকে যেই নির্দিষ্ট হয় তাহলে তার অফিস ভ্যাকেন্ট হয়ে যাবে। He is found to be unsound mind by the competent court যদি তাকে আনসাউন্ড মাইন্ড হিসাবে ট্রিট করে, he is addressed as insolvent, তাকে যদি ইনসলভেন্ট হিসাবে ঘোষণা করা হয়ে থাকে, তাহলে ডিরেক্টরের অফিস অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ভ্যাকেন্ট হয়ে যাবে। ডিরেক্টর অফিস ভ্যাকেন্ট হওয়া মানে কি, মানে ডিরেক্টরের সিটটা খালি হয়ে যাওয়া। ওই যে একটু আগে আমরা যেগুলো বলছি, he fails to pay call made on him in respect of shares held by him within 6 months from the date of his such calls being made, he or any firm of which is the partner or private company which is the director with the sanction of a company general meeting except for holds the office of এগুলা আর দরকার নাই। তো এখন ভ্যাকেশন অফ দ্য ডিরেক্টর হওয়ার পরে দেন আমরা আলোচনা করেছি লোন টু ডিরেক্টর। ডিরেক্টরকে লোন দেওয়া যাবে কিনা। হ্যাঁ, কোম্পানি আইন সেকশন 103 অফ কোম্পানি অ্যাক্ট 1994 এ বলা আছে একটা ডিরেক্টরকে, কোনো ডিরেক্টরকে নো কোম্পানি হিয়ার ইন আফটার ইন দিস সেকশন রেফার টু এজ দ্য লেন্ডিং কোম্পানি জাতীয় সাধারণত কোনো কোম্পানি দিতে পারবে না, shall make any loan or give any guarantee or provide any security in connection with the loan made by a third party. যে কোনো কোম্পানি ডিরেক্টর হোক না কেন, সেই কোম্পানি ওই ডিরেক্টরের পক্ষে কোনো কিছু কি কেউ দিতে পারবে না, ডিরেক্টরকে লোন দিতে পারবে না, অথবা ওই ডিরেক্টরের পক্ষে কোনো গ্যারান্টি দিতে পারবে না, অথবা অন্য কোনো লোনের সম্পর্কিত থার্ড পার্টির সাথে সে কোনো কিছু সিকিউরিটি হিসাবে এই কোম্পানি দিতে পারবে না। So any director of the lending company, any firm in which any director of the lending company is a partner, any private company of which any director of the lending company is a director or member, or any public company, the managing agent, manager or director, whereof is accustomed to act in accordance with the direction or instruction of any director of the lending company. অর্থাৎ কোনো লোন দেওয়া যাবে না, গ্যারান্টি দেওয়া যাবে না, কোনো সিকিউরিটিও দেওয়া যাবে না কোম্পানির পক্ষ থেকে। ব্যাংকিং কোম্পানি হলে তা আরো দেওয়া যাবে না, ঠিক আছে, খুব রেস্ট্রিক্টেড। ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে কোনো অবস্থায় দেওয়া যাবে না। ব্যাংকিং কোম্পানির যদি কোনো হোল্ডিং কোম্পানির আন্ডারে হয়ে থাকে তাহলে সেখানেও দেওয়া যাবে না। হোল্ডিং কোম্পানির ডিরেক্টর যদি হয়ে থাকে তাকেও দেওয়া যাবে না। ডিরেক্টর নট টু হোল্ড দ্য অফিস অফ প্রফিট, ডিরেক্টর কোনো কোম্পানির ডিরেক্টর সেখানে সে নিয়মিত অফিস করতে পারবে না। সেখানে প্রফিটেবল অফিস করতে পারবে না বলতে কি বোঝানো হচ্ছে, অফিস করতে পারবে না বলতে সে সেখানে কোনো রিমুনারেশন পাবে না সেই কোম্পানি থেকে, সেই কোম্পানি থেকে সে কোনো প্রফিট পাবে না। এটাকে বলা হচ্ছে ডিরেক্টর নট টু হোল্ড টু দ্য অফিস অফ প্রফিট, প্রফিটেবল কোনো অফিস করতে পারবে না। এমনি সে অফিস দরকার হলে সে করতে পারে, অসুবিধা নেই। সে ডিরেক্টর সারাদিন ওখানে প্রয়োজনের সময় সে কাজ করতে পারে, কিন্তু তার বিনিময়ে সে কোনো প্রফিট নিতে পারবে না, সে কোনো স্যালারি নিতে পারবে না, অনারিয়াম নিতে পারবে না। নির্দিষ্ট যে প্রেসক্রাইব অনারিয়াম মিটিং অ্যাটেন্ড করার জন্য সেটা নিতে পারবে। আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের ক্ষেত্রে তাকে মান্থলি একটা স্যালারি দেওয়া হয়, ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে সকল কোম্পানির ক্ষেত্রে দেওয়া হয় না, ব্যাংকিং এর ক্ষেত্রে দেওয়া হয়, সেই অ্যামাউন্টটা সে পাবে। এই ছিল আমাদের গত লেকচারের আমাদের রিভিউ। এর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি কিছু কোশ্চেন করবো, আপনারা কি পড়ছেন কিনা।
কারো কোনো স্যার কোশ্চেন আছে? হ্যাঁ, যে অল্টারনেট ডিরেক্টরটা কি এজিএম এর আগে ঠিক করবে নাকি ফার্স্টে এজিএম এর সময় ঠিক করবে স্যার? অল্টারনেট ডিরেক্টর এজিএম এর পরে ঠিক হবে। এর যদি আর্টিকেল রেজিস্ট্রেশনে উল্লেখ করা থাকে যে অল্টারনেট ডিরেক্টর নেওয়া যেতে পারে, তাহলে সেই এজিএম তো হলে এজিএম এ যখন ডিরেক্টর নিয়োগ হয় তখন অল্টারনেট ডিরেক্টর না, এটা সাবসিকুয়েন্ট ডিরেক্টর। ঠিক আছে, এর পূর্ববর্তী এজিএম এর আগে কোনো সময় যদি ডিরেক্টর নিতে হয় তখন তাকে বলা হচ্ছে অল্টারনেট ডিরেক্টর। এটা কি, সে 3 মাস যদি দেশের বাইরে থাকে 3 মাসের অধিক সময়, তাহলে তার ওই ডিরেক্টরের পরিবর্তে একজন ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়, তাকে বলা হচ্ছে অল্টারনেট ডিরেক্টর। ওকে, স্যার সাবসিকুয়েন্ট ডিরেক্টর বলে কাকে স্যার? সাবসিকুয়েন্ট ডিরেক্টর হচ্ছে ফার্স্ট ডিরেক্টর পরে যখন শেয়ার হোল্ডিং এর মধ্য থেকে যখন নতুন করে আবার ডিরেক্টর নিয়োগ হয় বা কোনো ডিরেক্টর এজিএম এর মাধ্যমে যখন ডিরেক্টর নিয়োগ করা হয় তখন সেই ডিরেক্টরকে বলা হয় সাবসিকুয়েন্ট ডিরেক্টর। ওকে, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন? তাহলে আমরা অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর ক্ষেত্রে আমরা দেখলাম কনসেপ্ট অফ ডিরেক্টর বলতে আমরা কি বুঝছি। গত ক্লাসে ছিলেন এরকম একজন বলেন। ডিরেক্টর হওয়ার জন্য যদি অ্যাপ্রুভাল নেওয়া হয়, যে ব্যক্তি ডিরেক্টর হতে চাচ্ছে তার কনসেন্টটা অফিসিয়ালি অ্যাপ্রুভ করা, যে সে ডিরেক্টর হতে চায়, সে অফিসিয়ালি রিটেন সাইন এর মাধ্যমে সে ডিক্লেয়ার করবে। থ্যাংক ইউ। আরেকটা জিনিস আছে, সেই কনসেপ্ট অফ ডিরেক্টর কতদিনের ভিতরে আরজিএসসি তে জমা দিতে হয় এবং ফর্ম নাম্বারটা কত? 30 30 ডেজ, দিনের মধ্যে ফর্ম নাম্বার 9 স্যার। ওকে, ফর্ম 9 ফিল আপ করে 30 দিনের মধ্যে আরজিসি তে জমা দিতে হবে। থ্যাংক ইউ। আপনাদের এমসিকিউ আসবে, তো এমসিকিউ কিন্তু এগুলো আপনারা ভালো করে দেখতে হবে, বুঝছেন। দেন অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর, ডিরেক্টর অ্যাপয়েন্টেড ক্ষেত্রে কি করতে হয়? ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ফার্স্ট ডাইরেক্টর তো স্যার, ফার্স্ট ডাইরেক্টর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অ্যাকর্ডিং টু আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী হবে। যদি না হয় সেক্ষেত্রে মেমোরেন্ডাম অফ সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইবারদের মধ্য থেকে সিলেক্ট করা হবে। রাইট, মেমোরেন্ডাম এক্সপ্রেশনে সাবস্ক্রাইবারদের ওখানে ডিরেক্টরদের কথা বলা থাকে। দেন হলো ফার্স্ট ডিরেক্টর, তারপর হচ্ছে সাবসিকুয়েন্ট ডিরেক্টর, দেন ক্যাজুয়াল যদি কোনো ভ্যাকেন্সি হয়ে থাকে তখন ভ্যাকেন্সি ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে, দেন হচ্ছে নমিনি ডিরেক্টর। রিমুভাল, ডিরেক্টরকে কিভাবে আমরা রিমুভ করা হয়, রিমুভাল বলতে আমরা কি বুঝি? সরানো স্যার, পদ সরানো আর কি। হ্যাঁ, মানে কিভাবে যদি স্যার সরানো হয়? যদি স্যার আনফিট ওয়ান হয়, থার্ড স্যার পার টার্ম। ওটা বলেন প্রত্যেক বলেন। প্রত্যেকটা রোটেশন এজিএমএ রোটেশন, প্রত্যেকটা এজিএমএ 1/3 বাদ 1/3 যাবে। রিমুভাল বলেন, রিমুভাল একজন বলেন। রিমুভাল হচ্ছে স্যার যদি কোনো ডিরেক্টর মিটিং এ অ্যাটেন্ড না করেন বা যদি স্পেশাল রেজলিউশন পাস করেও কোনো ডিরেক্টরকে রিমুভ করা যায়। ওকে, থ্যাংক ইউ। আরেকটা আছে রিমুভালের। রিমুভাল স্যার দুই ভাবে হয়। তো প্রথম যেটা স্যার স্যার সেটা হচ্ছে স্যার, একজন বলেন, সুমন মিয়া বলেন। হ্যাঁ, যে স্যার রিমুভালটা স্যার দুই ভাবে হইতে পারে। ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে সে যদি ভোটের জন্য যে ইয়া না করা হয়, যে হচ্ছে ইলেকশন করবে না, সে যে সে ডিরেক্টর নির্বাচনের জন্য, সেভাবে হইতে পারে। আর দ্বিতীয়ত হইতে পারে যেটা স্যার, সেটা হচ্ছে ভোটটা তার যদি এক্সপায়ার, মানে টাইম এক্সপায়ার হয়ে যায়, সেভাবে হইতে পারে। ওকে, থ্যাংক ইউ। আর কে যেন বলতেছিলেন, ওমর আলী বলতেছিলেন। মোহাম্মদ ওমর আলী। স্যার 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 আমি বলছিলাম স্যার, যে একবার হ্যাঁ, স্যার ডিরেক্টর হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়েছে তাকে আর ডিরেক্টর হিসেবে নেওয়া যাবে না স্যার। অযোগ্য হিসাবে ঘোষণা করা হয় তাকে নেওয়া যাবে না। কেন অযোগ্য ঘোষণা করা যেতে পারে? কারণ স্যার ওই যে শেয়ার হয়তো স্যার কোয়ালিফিকেশন অফ শেয়ার হয়তো কেনে নাই, বা রিটেন ফর্মে তার হচ্ছে আইআরজিসি তে তার হচ্ছে যে কনসেন্টটা সে দেয়নি, এসব ক্ষেত্রে হতে পারে। অথবা মারা গেছে বা
অন্য যে রিজন গুলো রয়েছে, যেরকম কেস থাকলে 6 মাসের বেশি জেল খাটলে, তারপরে স্যার মানসিক ভাবে লুনাটিক হলে আর কি, এইসব রিজন আছে, তখন আর কি বাদ দিয়ে দিতে হয়। থ্যাংক ইউ। সালাম আলাইকুম স্যার। স্যার হ্যাঁ উমর আলী বলেন। বলছিলাম স্যার। হ্যাঁ বলেন, রিমুভাল অফ ডিরেক্টর বলতে কি বুঝছি? স্যার ডিরেক্টর যদি অনেকগুলো নিয়ম আছে স্যার, এগুলোর মধ্যে যদি আনফিট হয়, যেমন যদি শেয়ার যদি সে তার কোয়ালিফাইড শেয়ার যদি না থাকে, তা সে যদি আনসাইন মাইন্ড হয়, তারপরে যদি স্যার কোর্ট থেকে তাকে যদি ইনসলভেন্ট ঘোষণা করে, এইসব ক্ষেত্রে স্যার হতে পারে স্যার। ওকে, থ্যাংক ইউ। এগুলো স্যার এগুলো ডিসকোয়ালিফিকেশনের মধ্যে পড়ে না স্যার? এগুলো ডিসকোয়ালিফিকেশন, এগুলো ডিসকোয়ালিফিকেশন। রিমুভাল হচ্ছে সে রিটায়ারমেন্ট, সে ভোটেই দাঁড়ায় নাই, ঠিক আছে, তাকে ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তার ক্যান্ডিডেটের বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা বাতিল হতে পারে যে স্পেশাল রেজুলেশনের মাধ্যমে বোর্ড অফ ডিরেক্টর সবাই মিলে স্পেশাল রেজুলেশনের মাধ্যমে তার এক্সপায়ারি হওয়ার আগেই সে তাকে বাতিল করতে পারে। দুইটা। আর হচ্ছে রিটায়ারমেন্টটা কি? স্যার তার টাইম পিরিয়ড টাইম শেষ শেষ হওয়ার স্যার, পর, অ্যাপয়েন্টমেন্ট টাইম পিরিয়ড সময় শেষ যদি হওয়ার শেষ পর, হয়ে যায়। মানে পরবর্তী এজিএম পর্যন্ত 1/3 রিটায়ার্ড করবে, এবং তার একটা নির্দিষ্ট সময় পার করে আবার রোটেশন আকারে জয়েন করতে পারবে। রি-ইলেক্টেড যদি হয় যদি সেটা রোটেশন, রোটেশনের ক্ষেত্রে কি বলছিলাম? রি-ইলেক্টেড। রি-ইলেক্টেড রিলেটেড কখন হবে, কিভাবে হবে? স্যার এটা ভোটের মাধ্যমে স্যার, এজিএম এর ভোটের মাধ্যমে স্যার। রিটায়ারমেন্টের পরে স্যার, আবার পুনরায় একটা চলে নির্দিষ্ট আসবে সময় যদি গ্যাপ ভোটে। দিয়ে হবে না স্যার? না না, স্যার এই এখানে কোম্পানি ওয়ান থার্ড সেক্রেটারি স্যার তার যে 1/3 রিটায়ার্ড করবে স্যার। রিটায়ারমেন্ট ম্যান্ডেটরি, এটা জি এক্সিস্টিং এর ভিতর থেকে, তার পিরিয়ড শেষ হয় নাই, ঠিক আছে, সিনিয়রদের মধ্য থেকে, সেটাকে বলা হচ্ছে রিটায়ারমেন্ট। এই রিটায়ারমেন্টটা রোটেশন, এই রোটেশন 1/3 রিটায়ারমেন্ট করে সাথে সাথে তারা ইলেকশন করতে পারে, ঠিক আছে। ওয়ান পিরিয়ড গ্যাপ হবে কখন? সে যদি তার যে 9 বছর সময় আছে, সেই 9 বছরের সময়ের পরে নেক্সট ওয়ান টাইম গ্যাপ দিয়ে পরবর্তীতে আবার ইলেকশন করতে পারবে, সেটা হচ্ছে ওয়ান পিরিয়ড গ্যাপ। এখন এই রোটেশনের ক্ষেত্রে কোনো গ্যাপ লাগবে না, মানে যে 1/3 যাবে আবার 1/3 জয়েন করবে। জয়েন করতে পারে, তারাই জয়েন করতে পারে, অসুবিধা নেই। আর বাইরে থেকেও সে যদি আবার জয়েন করার সময় সেদিন নতুন করে রি-ইলেকশন না করে, তাহলে অন্য কেউ করতে পারে, অসুবিধা নেই, একটা না স্যার 9 বছরের বেশি কেউ থাকতে পারবে না। থাকতে পারবে না। তাই তাহলে কোয়ালিফিকেশন অফ শেয়ারের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? স্যার স্যার 2% নাম্বার বলছিলেন অফ স্যার। শেয়ার হোল্ডিং অ্যাজ পার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন যেটা থাকবে, সেকে যদি ফুলফিল না করে তাহলে সে কোয়ালিফাইড হবে না। এই নাম্বার অফ শেয়ার হোল্ডিংসটা কত হবে? বর্তমানে কত 2% আছে স্যার। এটা? as 2%, per অথবা Constitution Government Code অথবা অনুযায়ী আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে যার উল্লেখ করা থাকবে। এটা সেটা তাকে 60 অবশ্যই দিনের মধ্যেই নিতে হবে স্যার, মানে অ্যাপয়েন্ট হ্যাঁ, হওয়ার পর 60 দিনের দিনের মধ্যেই তাকে কোয়ালিফিকেশন নিতে আর হবে, যদি না আদারওয়াইজ তার নেয়, ফাইন হবে 200 টাকা যদি করে না হচ্ছে নেয়, প্রত্যেকদিন জরিমানা। প্রতিদিনের জন্য জরিমানা হবে, সেটার জন্য কিন্তু সে যদি সময় তাহলে ঠিক আছে, আর না হলে তার ডিরেক্টরশিপ বাতিল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। স্যার কত সময় সে চাইতে পারে, কতদিন পর্যন্ত সেটা লেট চাইতে পারে, ফাইনটা সে দিবে? 1 মাস 2 মাস সে ফাইন দিতেই থাকবে, কত দিবে? স্যার ঠিক 2 আছে, মাস আর তারপরে 3 মাস স্যার। হ্যাঁ, সে চাইতে থাকবে, তারপরে না হলে সে বাতিল হয়ে যাবে, আর অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। এগুলো কত সময় যাবে? স্যার ঢাকাতে স্যার এই RGCSCF যেটা স্যার মানে প্রতিষ্ঠানটা স্যার কোথায় স্যার? আর কি কোথায়? মানে আগারগাঁ না নাকি? কারণ বাজার স্যার। কারণ বাজার। কারণ যারা বাজারে কাজ করছে পেট্রো তারা ভালো বলতে বাংলাটা আছে পারবে। না, পেট্রো বাংলাটার পিছনে। আর জেএসসি আচ্ছা স্যার, হ্যাঁ, জি, জি। রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানি। এন্ড এন্ড ফার্ম। ফার্মস। এখন হ্যাঁ, ফার্মস একসাথে, হয়েছে। এখন একসাথে ফার্মস লাগাইছে, আগে ছিল আরজিএসসি, এখন আরজিএসসি এন্ড ডিসকোয়ালিফিকেশন গুলো আমরা কি বলছিলাম? ডাইরেক্টর হওয়ার জন্য যে যোগ্যতা,
আনসাউন্ড সেগুলো মাইন্ড যদি হবে। কারো না থাকে সে ডিসকোয়ালিফাইড হবে। ডিরেক্টর হওয়ার জন্য যোগ্যতা কি মানে কি কি আছে? স্যার ডিরেক্টর হওয়ার পাগল হতে যোগ্যতা না, পারে, কন্ট্রাক্ট হতে করার পারে। মতো, কন্ট্রাক্ট করার জন্য যা যা ইনসলভেন্ট যে কোয়ালিফিকেশন থাকে না, কন্ট্রাক্ট করতে পারে না সেই রকম সেই সেইগুলোই হয়ে যাবে এখানে ডিসকোয়ালিফিকেশন। এগুলা কি কি? স্যার যদি আনসাউন্ড মাইন্ড হয়, আনসাউন্ড মাইন্ড, যদি ইনসলভেন্ট, ইনসলভেন্ট হয়, যদি তার যে শেয়ারের কল পেড করতে পারেনি, পরিশোধ করতে পারেনি, যদি সেটা 6 মাসের মধ্যে না পরিশোধ করতে পারে তাহলে তাকে বাদ যাবে। যদি সেটা মাইনর হয় সেক্ষেত্রেও ডিসকোয়ালিফিকেশন হবে স্যার। অথবা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে যদি কোনো শর্ত থাকে, এডিশনাল কোনো যদি বেস থাকে, সেক্ষেত্রে তার মাধ্যমে ডিসকোয়ালিফিকেশন হতে পারে। আর স্যার যদি তাহলে ওনার যদি ইনসলভেন্ট উনি যদি কোনো অ্যাপ্লাই করে থাকেন কোর্টে, সেটা যদি পেন্ডিং থাকে আর কি। ওকে, আর বলেন, আরেকদিন বলেন। একজন বলেন, স্যার ডিসকোয়ালিফিকেশন গুলো একজন বলেন। কোনো ডিরেক্টরের যদি আনসাউন্ড মাইন্ড হয়, উনি মাইনর হন, তারপরে উনি ইনসলভেন্ট হন, আবার কোর্টে যদি ইনসলভেন্ট হওয়ার জন্য কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন এবং সেটা যদি পেন্ডিং থাকে, এছাড়া যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে যদি কোনো কারণ, কোনো অ্যাডিশনাল গ্রাউন্ড উল্লেখ থাকে যার প্রেক্ষিতে তাকে ডিসকোয়ালিফিকেশন হিসেবে ট্রিট করা হবে। আর যদি Okay. কোনো শেয়ার কল করা হয় সেটা যদি ডিউ থাকে, আনপেইড থাকে। আমরা কি বলছিলাম? দেন হচ্ছে ভ্যাকেশন কখন হবে, ডিরেক্টরদের অফিস কখন ভ্যাকেশন হবে? ভ্যাকেশন ডিরেক্টর কখন থাকা হবে? অবস্থায় কাউকে যখন বের করে দেওয়া হয় স্যার, এটা হচ্ছে Right. ফোর্সড। সে ডিরেক্টর আছে, এই কাজ বিভিন্ন রুলস রেগুলেশন আছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, যদি সে করে থাকে তাকে বের করে দেওয়া, এটা হচ্ছে ভ্যাকেশন। এটা কি কারণ হতে পারে? আনসাউন্ড মাইন্ড, ইনসলভেন্ট হতে পারে, আনসাউন্ড মাইন্ড, ইনসলভেন্ট। কোয়ালিফিকেশন শেয়ার যদি না থাকে। আর এই জায়গায় আমরা ডিসকোয়ালিফিকেশনের পয়েন্ট গুলা কি স্যার অ্যাড করতে পারি? আছেই ডিসকোয়ালিফিকেশনের তো পয়েন্ট স্যার। গুলাই এখানে, ঠিক আছে, এই ডিসকোয়ালিফিকেশন পয়েন্ট গুলাই এখানে আসবে, ভ্যাকেশন হয়ে যাবে। ডিসকোয়ালিফিকেশন যেগুলা, সেই কারণগুলো যদি সে ফিল আপ না করতে পারে, ডিসকোয়ালিফিকেশনের সাথে এনে পার্থক্য হচ্ছে এতটুকু, ডিসকোয়ালিফিকেশন হচ্ছে আপনি ডিরেক্টর হওয়ার পূর্বেই যদি আপনার এইগুলো না থাকে তখন সে কি হয়ে যাবে, সে ডিরেক্টরশিপ হতে পারবে না, ঠিক আছে, ডিরেক্টর এটা হতে হচ্ছে পারবে না। ডিসকোয়ালিফিকেশন। কিন্তু সে ডিরেক্টর আছে, ডিরেক্টর নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়ার পরে ওই কন্ডিশন গুলা যদি যোগ্যতা গুলো স্যার হ্যাঁ এরাইজ করে সেই, তাহলেই সে তার অফিস ভ্যাকেন্ট হয়ে যাবে। সেটা কি হতে পারে, সে ডিরেক্টরশিপ নিয়োগ হলো কিন্তু সে কি করতে পারলো না, কোয়ালিফাইং শেয়ার অর্জন করতে পারলো না, কিনতে পারলো না, মিটিং তাহলে এ এটা ব্যাকএন্ড হয়ে যাবে। সে ডিরেক্টর হওয়ার পরে তাকে আনসাউন্ড হিসেবে পাওয়া গেল, কোর্ট তাকে আনসাউন্ড হিসেবে ঘোষণা করলো, সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। তাকে ইনসলভেন্ট হিসাবে যার মানে রায় দিয়ে দিল, তাহলে সে সে আবার ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, মানে তার অফিস ভ্যাকেশন হয়ে যাবে। আচ্ছা, দেন হচ্ছে, ডিরেক্টর হ্যাঁ থাকলো স্যার, ডিরেক্টর হ্যাঁ, থাকা অবস্থায় আনসাউন্ড তো একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের পরে বা কোনো ডিক্লারেশন
যেমন কোনো ডক্টর দ্বারা সে ইয়ে হলো যে আনসাউন্ড, এর আগে যদি সে কোনো ডিসিশন নিয়ে থাকে সেই ক্ষেত্রে কি হবে স্যার? ওই ডিসিশন গুলা ঠিক আছে, ডিসিশন ঠিক আছে। ডিসিশন ঠিক আছে। হ্যাঁ, ডিসিশন তো ভোটের মাধ্যমে হবে ওই জায়গায়। ডিসিশনের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর সেটা ডিসিশন যখন, তখন তো সে ইনসলভেন্ট আনসাউন্ড মাইন্ড হিসেবে তো সাউন্ড বলা মাইন্ড, হয় নাই। আর সাউন্ড মাইন্ড। এখানে কোনো ডক্টর বললে হবে না, কোর্ট বলতে হবে। ঠিক আছে, কোর্ট বলতে হবে। ও অথবা সে ডিরেক্টর হওয়ার পরে কোনো শেয়ারসের টাকা কল করা হলো, সে কলের যে পেড করতে হবে, সেই পেডটা সে করতে পারে নাই, এবং সে করতে পারে না, সেটা 6 মাস অতিবাহিত হওয়ার পর তার অফিসটা ভ্যাকেন্ট হয়ে যাবে। অথবা এখানে বলা আছে যে মিটিং এ যেগুলো মিটিং কল করা হয়, সেই মিটিং এ যদি কন্টিনিউয়াস সে যদি মিটিং এ পরপর 3টা মিটিং এ অ্যাবসেন্ট থাকে, হ্যাঁ, এবং 3টা মিটিং কি, 3টা মিটিং হচ্ছে 3 মাসের পিরিয়ডটা যদি 3 মাস হয়ে থাকে, 3 মাস অথবা 3টা মিটিং, যেটা হায়ার, ঠিক আছে। 3 মাসে যদি 5টা মিটিং হয়ে থাকে, তাহলে 3টা মিটিং এ অ্যাবসেন্ট থাকলেও কোনো সমস্যা নাই, 3 মাস অতিবাহিত হতে হবে। আবার 3 মাস শেষ হলো, 3 মাসে একটা মিটিং মাত্র হলো, ঠিক আছে, তার পরবর্তী আরো 2টা মিটিং পর্যন্ত সে ডিরেক্টরশিপ থাকবে। 3টা মিটিং অথবা 3 মাস, যেটা হায়ার লঙ্গার পিরিয়ড, সেই পিরিয়ডের পর্যন্ত যদি সে অ্যাবসেন্ট থাকে, তখন তার ডিরেক্টরশিপ ভ্যাকেন্ট হয়ে যাবে। লোন যদি স্যার মানে কোনো লোন যদি গ্রহণ করে, হ্যাঁ, লোন টু ডিরেক্টর আমরা আসতেছি। হ্যাঁ, বলেন, এখন বলেন কি লোন কিছে। স্যার ভ্যাকেশনের এই জায়গায় আরেকটা পয়েন্ট স্যার, যেটা হ্যাঁ, বলছে he or any firm of which he is a partner or any private company of which he is a director accept a loan or guarantee from the company is contravention of section 103. রাইট। ওই যে আমরা ওখানে বলছি কোনো ডিরেক্টর কি করতে পারবে না, লোন নিতে পারবে না। জি। এখন সে ওইটা অমান্য করে সে লোন নিল, তখন তার অথবা গ্যারান্টি নিল, তখন তার ডিরেক্টরশিপ ক্যান্সেল হয়ে যাবে, ভ্যাকেশন হয়ে যাবে। নেক্সট আমরা আসতেছি ডিরেক্টরের লোন টু ডিরেক্টর। ডিরেক্টর কোনো লোন দেওয়া যাবে কিনা? কোনো লোন পাবে না স্যার, লোন, সিকিউরিটি, গ্যারান্টি, লোন, গ্যারান্টি, সিকিউরিটি অ্যান্ড গ্যারান্টি। অথবা কোনো গ্যারান্টি, থার্ড পার্টি কোনো গ্যারান্টি, ঠিক আছে, কোনো কিছুই সে পাবে না। যদি নেয় তাহলে তার কি হবে, ডিরেক্টরশিপ ক্যান্সেল হয়ে যাবে। ডিরেক্টর নট টু হোল্ড দ্য অফিস অফ প্রফিট। ডিরেক্টর কি সেখানে প্রফিট অফিস করতে পারবে কিনা, প্রফিটে, তার কোনো প্রফিট অথবা কোনো ইনকামের বিনিময়ে অথবা কোনো রিমিউনারেশনের বিনিময়ে। অফিস স্যার করতে পারবে, কিন্তু মানে কোনো রিমুনারেশন পাবে না। হ্যাঁ, তার কোনো অফিস থাকবে না, সেখানে প্রফিটেবল কোনো অফিস থাকবে না। স্যার এটা যদি আসে তাহলে এক কথায় কি দেবো স্যার, যে মানে যদি বলে অফিস করতে পারবে কিনা, পারবে না। সেক্ষেত্রে স্যার মানে তাহলে উত্তর দেবো না। হ্যাঁ, পারবে না। এবং আসলে প্রশ্ন ওইভাবেই আসবে, অফিস করতে পারবে কিনা, উইথ প্রফিটে আসবে, তো অফ প্রফিট আসবে, প্রফিট ছাড়া আসবে না। কোশ্চেন, আর কোশ্চেন যদি পরীক্ষা ভুল করে, সেটা তো ভিন্ন হিসাব, তাই না? ভুল হইতেও পারে, এটা তো এক্সেপশনাল, হইতেই পারে। স্যার, এক্সিকিউটিভ ডাইরেক্টর তো ডে টু ডে অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকে, তারা তো অফিস করবে আর তারা তো করবে। স্যালারি পাবে। হ্যাঁ, এটা কি হ্যাঁ, তাহলে ওদের ক্ষেত্রে আলাদা নাকি ওদের ক্ষেত্রে এক্সেপশন আলাদা, নাকি? ওদের ক্ষেত্রে আলাদা। ওই ডিরেক্টরের কথা বলা হচ্ছে না এখানে। এখানে বলা হচ্ছে কাদের কথা, নন এক্সিকিউটিভ শেয়ার হোল্ডিং ডিরেক্টরদের কথা। শেয়ার হোল্ডিং হ্যাঁ, ডিরেক্টরস। শেয়ার হোল্ডিং ডিরেক্টর অথবা নন এক্সিকিউটিভ ডিরেক্টর, মেইনলি শেয়ার হোল্ডিং ডিরেক্টর, ঠিক আছে। স্যার শেয়ার হোল্ডারদের মধ্য থেকে এক্সিকিউটিভ ডাইরেক্টর হতে পারবে না স্যার? না, না,
এক্সিকিউটিভ ডিরেক্টর সে তো স্যালারিড পারসন। বাট কোনো প্রাইভেট অর্গানাইজেশনে স্যার? প্রাইভেট অর্গানাইজেশন হিসাব, এটা এই আচ্ছা নিয়ে কোশ্চেন করার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। যে আমরা গত ক্লাসে বলছি, আগেও বলছি, আমরা এখানে যা করব সেটা হচ্ছে সব পাবলিকলি ট্রেডেড লিস্টেড পাবলিক কোম্পানি। ট্রেডেড ওকে, স্যার ওই মিটিং এর এটা একটু আরেকবার বলুন তো স্যার, এটা 3 কনজিকিউটিভ মিটিং আর হচ্ছে 3 মান্থস। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা বলা হচ্ছে যে আমরা একটু ছুটি নিচ্ছি, আমরা এখানে আওয়াজ অনেক বেশি, আপনাদের কথা বুঝতে পারছি। স্যার ওকে, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, শোনা যাচ্ছে? জি স্যার। আরে ওখানে মনে হয় প্রবলেম হচ্ছে, আমরা সবাই শুনতে হ্যাঁ পাচ্ছি হ্যাঁ, স্যার। ওকে ওকে, আমি শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। লাস্ট যে কোশ্চেন করা হয়েছিল, এটা একজন বলেন তো কি বলছে? 3 month or 3 meeting, which is the longer period? কে যেন কোশ্চেন করছিলেন? স্যার আমি করছিলাম। হ্যাঁ, বলেন কি বলছিলেন? হ্যাঁ স্যার, ওইটা একটু দেখার জন্য যে 3 কনজিকিউটিভ মিটিং অর 3 মান্থস হুইচএভার 3 ইজ months, হায়ার। জি, লঙ্গার পিরিয়ড, লঙ্গার পিরিয়ড। লঙ্গার পিরিয়ড। এখানে হায়ার বলতে লঙ্গার, যেটা সময়টা জি, বেশি সময়। ঠিক আছে, তাহলে যদি সে অ্যাবসেন্ট থাকে তাহলে তার ডিরেক্টরশিপ কি হয়ে যাবে? ভ্যাকেন্ট হয়ে যাবে। 3 মাসের বেশি যদি কেউ থাকে স্যার, সেটা ভ্যাকেন্ট হয়ে যাবে। 3 মাস অথবা 3টা মিটিং। 3 আমি মাস, এটা 3টা মিটিং কি স্যার 3 মাসের ভিতরে না 3 মাসের বাইরেও হতে হুইচএভার পারে? ইজ হুইচএভার ইজ হুইচএভার ইজ লঙ্গার, হায়ার, লঙ্গার। হুইচএভার লঙ্গার। 3 মাস, 3 মাস হলো মিটিং হয় নাই 3টা। ঠিক আছে, 2টা মিটিং হয়েছে। তাহলে পরবর্তী মিটিং পর্যন্ত যদি সে অ্যাটেন্ড করে তাহলে তার ডিরেক্টরশিপ পদ থাকবে, আর যদি না অ্যাটেন্ড করে তাহলে তার পদ চলে যাবে। 3টা মিটিং 3 মাসের বেশিও হতে পারে। ক্লিয়ার? 3 আচ্ছা মাস, আচ্ছা। 3 মাসের আগে 3টা মিটিং হয়ে গেছে, 1 মাসে 3টা মিটিং হয়ে গেছে, তাহলে তার সময় থাকবে কয়টা? 3 মাস 3 মাস। পর্যন্ত। 3 মাসে যদি ওকে, 10টা থ্যাংক ইউ স্যার। মিটিংও হয় তাহলে সমস্যা নাই। ঠিক হ্যাঁ, আছে, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ থ্যাংক ওকে। ইউ। তাহলে আমরা বললাম ডিরেক্টর নট টু হোল্ড দ্য অফিস। আর এই জায়গায় কনজিকিউটিভ বলতে যেটা বোঝাচ্ছে যে পরপর 3টাতে যদি স্যার না হয়। পরপর 3টা, অবশ্যই পরপর 3টা, তা না, পরপর 3টা এবং পরপর 3 মাস।
দেন হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে আমরা কি বুঝি, এটা আমাদের আজকে থেকে নতুন, আজকে নতুন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে কি বুঝি, আমার ইন্টারেস্টের সাথে যখন স্বার্থের সাথে আঘাত আসে তখনই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি অডিট করতে যাচ্ছি, হ্যাঁ, কোম্পানিকে স্যার নিজের সম্পত্তির মতো ইউজ করে স্যার। না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসলে সম্পত্তির সাথে সম্পর্ক না, আমি বলতেছি যে কোনো কিছুতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে। আমি আপনাদের কোম্পানির ক্লাস করতে, আমি আপনাদের ক্লাস করাইতেছি, ঠিক আছে? আমি যদি আপনাদেরকে আমার ক্লাস ভালো রিপোর্ট দেওয়ার জন্য, আপনাদের ভালো সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের বায়াস করার চেষ্টা করি, বিভিন্নভাবে যদি আপনাকে ক্লাস ভালো না নিয়ে অন্যভাবে যদি আমি আপনাকে বায়াস করার চেষ্টা করি, হ্যাঁ, কারণ এখানে আমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই ক্ষেত্রে আছে। যদি আপনারা নেগেটিভ রিপোর্ট দেন হয়তো আমার নেক্সট পিরিয়ডে আমি ক্লাস না পেতে পারি। সুতরাং দিস ইজ কল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে এখানে আমার স্বার্থ আছে, যেখানে আপনার স্বার্থ আছে এই কাজটা করার ক্ষেত্রে তখনই সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হয়ে যাবে। স্যার হ্যাঁ, ধরেন আপনার হাতে কোনো মার্কস আছে যেটা কিনা আপনি দিতে পারেন, বা আপনি প্রশ্নে আপনি উত্তরপত্র দেখবেন, নাম্বার বাড়াই দিবেন। ব্যক্তিগত ভাবে আমি যদি আপনাকে কোনো গিফট দিই বা কোনো কিছু দিয়ে যদি সেটা হাসিল করার চেষ্টা করি, সেটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। দেওয়ার চেষ্টা করাটা পরের হিসাব। আপনি আপনার কাছে কোনো গিফট আমি আমার কাছে সে আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার খাতা আমার কাছে, আমি জানি, আপনিও জানেন, বা আপনি জানেন না আমি জানি, আমি আপনার কাছ থেকে আরেকটা গিফট নিলাম, দিস ইজ কল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনার কাছ থেকে রাইট আমি স্যার, ওইটাই বলতে চাচ্ছি স্যার। আপনার সাথে আমি কোনো গিফট লেনদেন করতে পারবো না, আমি দিয়েই বা আপনাকে নাম বাড়ায় দিলাম বা না দিলাম, এটা পরের হিসাব। আপনার সাথে আমার কোনো প্রফিটেবল কোনো ট্রানজেকশন করা যাবে না, ঠিক আছে? মেনলি স্যার কারণ বায়াস আপনার, হওয়া যাবে না আর কি, মেনলি যে হ্যাঁ, বায়াস হওয়া যাবে বায়াস হওয়ার কোনো মাধ্যম স্কোপ নাই। সৃষ্টি করা যাবে না, মাধ্যমটা সৃষ্টি করা যাবে না, বায়াসটা পরের হিসাব। আপনার সাথে যদি, যেহেতু আপনি আর আমি কি করতে হবে, এখানে সেপারেট থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, এটাই করছে কনফ্লিক্ট ইন্টারেস্ট। যেমন আমাদের আইসিএমইতে আমি ক্লাস নিচ্ছি, আমি যদি সেম কোশ্চেন করি, আপনার কোশ্চেনটা আমি করি, তাহলে আমি আমার স্টুডেন্টরা ভালো করুক, নাম্বার বেশি পাক, আমি কোশ্চেন সহজ করে দিব, এখানে কনফ্লিক্ট ইন্টারেস্ট ক্রিয়েট হয়ে যায়। এই জন্য যিনি ক্লাস করেন তাকে কোশ্চেন করতে দেওয়া হয় না, ঠিক আছে? সিস্টেমগত প্রসিডিউরের কারণেই আপনি কনফ্লিক্ট ইন্টারেস্টটা ক্রিয়েট হয় না। যিনি কোশ্চেন করবেন উনি খাতা দেখতে পারবেন না, বা উনি পরীক্ষা হলে গার্ড দিতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হওয়ার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? আমরা মনে কনফ্লিক্ট ইন্টারেস্ট সম্পর্কে ক্লিয়ার। আপনি যে বিজনেস করতেছেন সেই বিজনেসের সাথে অন্য কোনো স্বার্থ সংশ্লিষ্ট থাকলে সেই বিজনেস করা যাবে না, আপনার সাথে লেনদেন করা যাবে না, কনফ্লিক্ট ইন্টারেস্ট। তাহলে আমরা এখানে বইয়ের ভাষায় যদি বলি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যারাইজেস when a person in a position of responsibility. Conflict of interest arise করবে কখন? When a person in a position of responsibility such as the director of a company has competing interest or loyalty. যেখানে তার কোনো স্বার্থ এবং তার কোনো বিনিময় থাকে, those interests would interfere with their ability to make objective decisions for the benefit of the কোম্পানি। ডিরেক্টরদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা যাবে না। যেমন একজন ডিরেক্টর তার ছেলেকে ওই ওই প্রতিষ্ঠানের, হ্যাঁ, এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, অথবা ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে সে ডিরেক্টর যখন ওই সেক্রেটারি রিমুনারেশন নিয়ে সে যখন মিটিং হবে, সে তখন তার যে ভোটটা দিবে সেখানে তার মিটিং এ থাকাটা কি হবে? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হয়ে যাবে। কোনো ডিরেক্টর সে তার একটা সাপ্লায়ার কোম্পানি, তার নিজে সেখানকার সেই মালিক, তার ওয়াইফ হচ্ছে সেটার মালিক, তাহলে ওই সাপ্লায়ার কোম্পানি থেকে তাকে ওই সাপ্লায়ার কোম্পানিকে এনলিস্টেড করা হবে ওই কোম্পানি, এই যিনি ডিরেক্টর তার কোম্পানিতে, তাহলে এখানে ওই ডিরেক্টরের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হয়ে যাবে। ক্লিয়ার করতে পারছি? জি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার, এখন এখন ওই সাপ্লায়ার কোম্পানির কাছ থেকে সে যখন মাল নিবে, মালটা মনে করেন যে বেশি দামে নিবে না, মার্কেটে যেটা পারফেক্ট দাম সেটাই নিল, অসুবিধা নাই, সেটাও হইতে পারে, কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে সেই কোম্পানিকে, সাপ্লায়ার কোম্পানি তার এনলিস্টেডই করা যাবে না, ঠিক আছে?
কারণ হলো সে সঠিক কাজ করতেও পারে আবার নাও করতে পারে, অর্থাৎ তার ওখানকার সাথে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হয়ে যায়। ক্রিয়েট যেন না হয় আগে থেকেই কি হবে, অ্যাপ্লিকেশনে রাখতে হবে। দিস ইজ কল্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মাস্ট বি অ্যাভয়েডেড। Director must avoid any situation where personal conflict, interest conflict with their duty to the company, especially regarding financial gain. Mainly এই জিনিসগুলো দেখা হয় ফাইন্যান্সিয়াল গেইনের ক্ষেত্রে। So their position, both directors and the company secretary have a responsibility to ensure compliance with the Companies Act 1994 to avoid such conflict. অবশ্যই সেই কনফ্লিক্টটা অ্যাভয়েড করতে হবে এবং সেই কনফ্লিক্টটা অ্যাভয়েড করার জন্য কোম্পানি সেক্রেটারিও সেখানে রেসপন্সিবল। ডিরেক্টর রেসপন্সিবল, কোম্পানি সেক্রেটারি রেসপন্সিবল। Disclosure of interest by director. Directors must disclose any director or any direct or indirect interest in company's contracts or arrangement at the relevant board meeting. বুঝছেন, এটা হচ্ছে একটা সেকশনে আছেই, যেটা হচ্ছে আপনার ডিরেক্টরসের ইন্টারেস্ট আছে কিনা সেটা ডিসক্লোজ করতে হয়। ডিসক্লোজ যদি না করে তাহলে সেক্ষেত্রে ফাইন, জরিমানা, ইন্সপেকশন হতে পারে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে যেটা আমি বলছিলাম আরেকটা সেকশন 131 প্রহিবিটিং অন ভোটিং বাই ইন্টারেস্টেড ডিরেক্টর। ডিরেক্টর যদি ইন্টারেস্টেড থাকে সেই ক্ষেত্রে ওই ডিরেক্টর ওখানে ভোটিং দিতে পারবে না, ভোট দিতে পারবে না। যেমন আমি বলছিলাম কোনো ডিরেক্টরের ছেলে হচ্ছে এমডি অথবা কোম্পানি সেক্রেটারি, তার যখন রিমুনারেশন ফিক্স করা হবে তখন ওই ডিরেক্টর ওখানে ভোট দিতে পারবে না, মিটিং এ থাকতেই পারবে না, তাহলে তার সেখানে কনফ্লিক্ট ইন্টারেস্ট ক্রিয়েট হবে না। সেখানে সেই ক্ষেত্রে কোম্পানি সেক্রেটারির রোল কি? কোম্পানি সেক্রেটারি মাস্ট এনশিওর ডিরেক্টরস কমপ্লাই উইথ ডিসক্লোজারস এন্ড ভোটিং রেস্ট্রিকশনস। কোম্পানি সেক্রেটারি সেইগুলা অবশ্যই কমপ্লাই করতে হবে, ডিসক্লোজারে দিতে হবে এবং তার যে ভোটিং রেস্ট্রিকশন দেওয়া আছে এবং সেই রেস্ট্রিকশন ভোট দেয় নাই সেরকম কোম্পানি সেক্রেটারি এনশিওর করতে হবে। তো মনিটর এন্ড অ্যাডভাইস টু প্রিভেন্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেই কনফ্লিক্ট ইন্টারেস্ট গুলো মনিটর এবং অ্যাডভাইস সঠিকভাবে করতে হবে। হেল্পস মেনটেন দ্য রিকোয়ার্ড রেজিস্টার অফ ইন্টারেস্ট এন্ড কন্ট্রাক্ট। একটা বাচ্চার নয়েজ আসছে কোথা থেকে। তাহলে পেনাল্টিজ এন্ড অফেন্স, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা বুঝতে পারছি। ইয়েস স্যার। আরো কোনো কোশ্চেন আছে? ডিসক্লোজারটা স্যার একটু বলেন তো স্যার। ডিটেলস এত বেশি পড়বো না, তারপরে বললাম হচ্ছে ডিসক্লোজার হচ্ছে কোম্পানির ডিসক্লোজারে লিখতে হয় যে কোনো ইয়াতে আপনার অ্যানুয়াল রিপোর্টে যে ডিসক্লোজার দিতে হয় সেখানে বলতে হয় যে আমাদের কোম্পানিতে এই যে ডিরেক্টর আছেন তাদের কোনো ডিরেক্ট অথবা ইনডাইরেক্ট কোনো কোম্পানি কন্ট্রাক্ট অথবা অ্যারেঞ্জমেন্টের ভিতরে বোর্ড মিটিং এর ভিতরে কোনো তাদের কোনো কি নাই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই, ডিরেক্ট অথবা ইনডাইরেক্ট কোনো ইন্টারেস্ট নাই, সেই কথাটা ডিসক্লোজ করতে হয়। যদি থাকে স্যার এটা কি রিলেশনশিপের ডিক্লারেশন যে আমার ওই প্রতিষ্ঠানের সাথে কোনো রিলেশন নাই? রিলেশন নাই, অথবা ওই প্রতিষ্ঠানের যে কোম্পানি যে কন্ট্রাক্ট করে বিভিন্ন কোম্পানির সাথে বা বিভিন্ন পার্সনের সাথে সেই কন্ট্রাক্টে তার কোনো রিলেশনশিপ নাই, সেই কথাটা সে ডিসক্লোজ করতে হয়। যদি করেও এনলিস্টমেন্টের সময়। হ্যাঁ, যদি কারোর সাথে থাকে তাহলে সেটা কি করতে হয়, অ্যানুয়াল রিপোর্টে ডিসক্লোজার করতে, অ্যানুয়াল রিপোর্টে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, তার সাথে যে আমি যে ভোটিং এর পার্ট হয় নাই, সে যে ভোট দেয় নাই, ফোরামে অংশগ্রহণ করে নাই, সেই কথাটা উল্লেখ করতে হবে। এক্সেপশনাল থাকতে পারে, অনেক কোম্পানিতে ডিরেক্টরদের আত্মীয় স্বজন থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তার কোনো এখানে ভোটিং দেয় নাই সেই কথাটা কি করতে হবে,
সেখানে বলতে উল্লেখ হবে। করতে হবে। প্রহিবিশন বলতে স্যার প্রহিবিশন অন ভোটিং বাই ইন্টারেস্টেড ডাইরেক্টর, মানে যদি কোনো প্রহিবিশন মানে ডাইরেক্টরের হচ্ছে বাধা আর কি, বাধা আচ্ছা অন ভোটিং বাই দ্য ইন্টারেস্টেড ডিরেক্টর, যাদের এরকম স্বার্থ আছে সেই স্বার্থ সংশ্লিষ্ট ডিরেক্টরদের ভোটের ক্ষেত্রে বাধা, প্রহিবিশন। ক্লিয়ার? প্রহিবিশন অন ভোটিং বাই ইন্টারেস্টেড ডিরেক্টর, কোনো ডিরেক্টর যদি কোনো ইন্টারেস্টেড থাকে, হ্যাঁ, কোম্পানি এই কন্ট্রাক্টের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তার তার ভোট ভোট কাউন্ট হবে না স্যার। ভোট দিতে পারবে না, সে ভোট কাউন্ট করতে পারবে না, যেটা আমি বলছি, সে মিটিং এ উপস্থিত থাকতে পারবে না। স্যার সম্পর্ক তো থেকেই যায় স্যার। থেকেই যায়, এই জন্য না থাকাটাই উত্তম। যদি থাকে তাহলে সে ভোটিং দিতে পারবে না, সেটা বলা হচ্ছে। প্রথম তো বলছে থাকাই যাবে না, কনফ্লিক্ট ইন্টারেস্ট যেন না থাকে। কনফ্লিক্ট ইন্টারেস্ট যদি থাকে কোনো কোম্পানির, তাহলে সেই জিনিসটা খোঁচায় খোঁচায় ভালো করে অডিট করতে হয়। স্যার হ্যাঁ, স্যার একটা এক্সাম্পল দেবো স্যার। এক্সাম্পল দিবেন? স্যার আমি দিব? কোম্পানি হ্যাঁ, বলেন। ফ্ল্যাটে অ্যাপার্টমেন্ট প্রসেসিং যে আমার কোনো রিলেটিভস আছে না, তো এরকম প্রত্যেক জায়গায় আর কি যে যে কথা বোঝা যাচ্ছে না আপনার, বিস্তার হ্যালো দিচ্ছেন না। স্যার, হ্যাঁ, বলেন। হ্যালো হ্যাঁ, বলেন, হ্যালো, শুনতেছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই হ্যাঁ। মানে এরকম ডিরেক্টরদের ক্ষেত্রে আর কি তাদের পার্সোনাল ব্যবহারের জন্য কেউ না নিতে পারে আর কি, এটা আর কি ডিসক্লোজারে মেনশন। উল্লেখ করে দিবে, রাইট। হ্যাঁ স্যার, এটা এটা আর কি মেনশন করে দেয় যে হ্যাঁ, আমার ওই প্রতিষ্ঠান আছে, যেরকম স্টেশনারি, দেখা যাচ্ছে যে একটা স্টেশনারি দোকান আছে, ঠিক আছে, সেখান থেকে আর কি হোলসেলে আর কি কন্ট্যাক্ট। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। আমরা সেটাই বলছি, প্রথমে আমরা বলছি সাপ্লায়ারের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা সেটা সে উল্লেখ করবে, ঠিক আছে, এবং সে তার সাথে ডিরেক্টরের সাথে সংশ্লিষ্ট, সে সাপ্লায়ারকে তাকে নিয়ে এনলিস্টেডই করা যাবে না। কোনো অডিট ফার্মের সাথে ডিরেক্টরদের সম্পর্ক আছে, এরকম অডিট ফার্মের সাথে কি করা যাবে না, এনলিস্টেড করা যাবে না। যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হয় সেই কাজগুলোই করা যাবে না। স্যার এদের কি ভোটিং রাইটস থাকে? ভোটিং রাইটস মানে কি? ভোটিং রাইটস হচ্ছে ডিরেক্টরদের ভোটিং রাইটস। ভোটিং রাইটস বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে হচ্ছে যখন একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তার সিদ্ধান্ত সে মতামত নেওয়া হবে না, তার ভোটটা নেওয়া হবে না। 5 জন ডিরেক্টর এখানে বসছেন, তাহলে কি হবে? 3 জনে যেটা বলবে সেটাই তো সিদ্ধান্ত। জি। সেক্ষেত্রে যে আচ্ছা ডিরেক্টরের আচ্ছা। কনফ্লিক্ট ইন্টারেস্টটা থাকার সম্ভাবনা আছে, ওই ডিরেক্টর সেখানে তার মতামত প্রকাশ করতে পারবে না। ভোট দিবে না, এটাই বলা হচ্ছে ভোটিং মানে ওই রাইট। নির্দিষ্ট নির্দিষ্ট সাপ্লায়ার বা এনলিস্টেড কোম্পানির ক্ষেত্রে যদি কোনো ডিসিশন নেওয়া হয়, ওই ডাইরেক্টরের কোনো ভোটিং নেওয়া হবে না। ভোট নেওয়া হবে না, রাইট। এটা স্যার, জি স্যার, যেখানে মতামত নেবেন আমরা। যেখানে সন্দেহ হবে যে ওনার সাথে ওনার সম্পর্ক আছে, যদি সন্দেহ হয়। আচ্ছা, ক্লিয়ার স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। দেন বলা হচ্ছে পেনাল্টি। অনেক পেনাল্টি আছে, রুলস রেগুলেশন, এগুলা এতগুলা মানে আমরা করবো কিনা। A company secretary should always be vigilant for proper compliance with regulatory acts, rules, regulations, and try to avoid the penalty arising from violation as well as non-compliance with regulatory issues. As per Companies Act 1994, the following issues can be treated as offensive. হ্যাঁ, এগুলো অনেকগুলো আছে, তো কিছু আপনারা পড়ে শেষ করতে পারবেন না। এখানে শুরু হচ্ছে যে issuing of any form of application for shares or debentures of a company unless the form is issued with a prospectus complying with section 135C, অর্থাৎ শেয়ারসের ডিবেঞ্চারের যে ফর্ম, এই ফর্মটা ইস্যু করা হয়েছে এবং সেই প্রসপেক্টাস যেটা যেভাবে দেওয়া উচিত সেই প্রসপেক্টাস অনুযায়ী ইস্যু করে সেইভাবে করে করা হয়েছে কিনা। যদি না করা হয়ে থাকে তাহলে এখানে যারা যারা দায়ী তাদের উপর কি করা হবে? পেনাল্টি করা হবে। ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 5,000 টাকা।
তারপর আসতেছে ইস্যুজ অফ প্রসপেক্টাস উইথাউট ফাইলিং অফ এ কপি উইথ দ্য রেজিস্ট্রার। রেজিস্ট্রার যে কপি, সেই কপির ফাইল ছাড়া যদি কোনো প্রসপেক্টাস ইস্যু করা হয়, তাহলে প্রসপেক্টাস কিভাবে ইস্যু করে, প্রসপেক্টাস কি, এগুলো কি আমরা জানি? শেয়ার প্রসপেক্টাস কাকে ডিক্লারেশন, বলে? শেয়ার প্রসপেক্টাস ডিক্লারেশন স্যার। শেয়ারের ডিক্লারেশন কিভাবে থাকে? প্রসপেক্টাসে কি থাকে শেয়ারের ডিক্লারেশন? স্যার প্রসপেক্টাসটা হচ্ছে একটা অফার ফর সেলিং শেয়ার অর ডিবেঞ্চার টু পাবলিক আর কি। আপনারা সবাই কি এখানে প্রসপেক্টাস কখনো দেখছেন? স্যার ফিজিক্যালি দেখি নাই। দেখেন নাই না? না স্যার। কিন্তু ডিসহার্টেড হইলাম, দেখার কথা, কেন দেখবেন না? এই বয়সে প্রসপেক্টাস দেখবেন না কেন? আসমা আক্তার স্বর্ণা, আপনি কি প্রসপেক্টাস দেখছেন? শেয়ারস এর প্রসপেক্টাস? না স্যার, কখনো দেখি নাই। কেম মাসুদ, আপনি কি দেখেছেন কখনো শেয়ারস এর প্রসপেক্টাস? কেম মাসুদ, কেম মাসুদ কি শুনতে পাচ্ছেন? স্যার দেখা হয়নি স্যার। দেখা হয় নাই। সবাই দেখার কথা। আপনারা এই প্রসপেক্টাস গুলো কোথায় দেওয়া হয় জানেন? প্রসপেক্টাস গুলো পত্রিকায় দেওয়া হয়। পত্রিকায় দেখবেন কোনো একটা কোম্পানির শেয়ার ইস্যু করবে অথবা ডিবেঞ্চারের ক্ষেত্রেও শেয়ার অথবা ডিবেঞ্চার ইস্যু করলে তখন ওই কোম্পানির বিশাল একটা পেজ দেয়, পুরাটা একটা পেজ, দুইটা পেজ থাকে দেখবেন পত্রিকায়। ঠিক আছে, সামিট পাওয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে কোনো নতুন প্রতিষ্ঠান যখন আইপিওতে আসে, ইনিশিয়াল পাবলিক অফারিং, স্যার আইপিওতে বিজ্ঞাপন আসে, দেখছি স্যার। এই ডিটেলস যে বিজ্ঞাপনটা দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে প্রসপেক্টাস। বিজ্ঞাপনটা কি? বিজ্ঞাপনে কি কি স্যার থাকে প্রসপেক্টাসে? ওখানে কি স্যার এরকম হয় স্যার যে কোম্পানি ওভারভিউ, ফিনান্সিয়াল ইনফরমেশন গুলা, রিস্ক ফ্যাক্টর গুলা, এগুলো কি মেনশন করে স্যার? আমি তারপর বলতেছি শুনেন, স্যার সব থাকে। হ্যাঁ, স্যার কতগুলো শেয়ার অফার করছে, কত ক্যাপিটাল আর কি জেনারেট করতে যাচ্ছে, তারপর হচ্ছে পার শেয়ার কত প্রাইস ভ্যালু কত, হচ্ছে, এই মোটামুটি স্যার এইগুলো শেয়ারগুলা কিভাবে থাকবে, কারা কারা আর পাবে, কি মেন ইনিশিয়াল কোশ্চেন ইনভেস্টর থাকে। কারা থাকবে। তাহলে স্যার 10 হতে পারে এখন বর্তমান যে নিয়ম। হ্যাঁ, তারপর কোম্পানির হ্যাঁ, প্রিভিয়াস তারপরে স্যার পারফরমেন্স প্রিমিয়াম কি। থাকতে পারে, মেনশন করে দিতে পারে যে হ্যাঁ, এর আগেও আর হ্যাঁ দেওয়া স্যার। হবে, এখানে ব্যাখ্যা থাকবে, কোম্পানি হিস্ট্রি থাকবে, কোম্পানি প্রিভিয়াস পারফরমেন্স কি, কোম্পানি প্রিভিয়াস এর এই যে আপনার 5 বছরের বা 7 বছরের যে পুরাতন কোম্পানি থাকে তাহলে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিবে, ফাইন্যান্সিয়াল পজিশন গুলা দিবে, ভবিষ্যতে তারা কি করতে চাচ্ছে, এই ক্যাপিটাল দিয়ে তারা কি করবে, কি জেনারেট করবে, কি কারণে এই ক্যাপিটালটা নিচ্ছে। হ্যাঁ, তারপরে আপনাকে বলবে এই শেয়ার পার ভ্যালু শেয়ার এত, এই তারিখের ভিতরে আপনার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, টাকা জমা দিতে হবে, এই তারিখের পরবর্তীতে এভাবে আপনার উল্লেখ করা থাকে ইন ডিটেলস, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ফুল পৃষ্ঠা ভর্তি। এটাকে বলা হচ্ছে প্রসপেক্টাস। আপনারা দেখছেন, অনেকেই দেখছেন, না দেখার কোনো কারণ না, যেহেতু পত্রিকা পড়ি আমরা, পত্রিকাতেই থাকে এটা। স্যার দেখছি অফারিং অফারিং স্যার করা, স্যার আইপিও, ইনিশিয়াল দেখ- পাবলিক অফারিং। স্যার এখন বলেন কে কে দেখছেন? হ্যাঁ, স্যার বিজ্ঞাপন দেখছিলাম মনে হয় দেখছি স্যার, এটা তো অনেক আগে, এবং তো এখন তো এগুলো সচরাচর দেখা যাচ্ছে না। যদি আপনার কাছে একটা থাকে, যদি শেয়ার করতেন স্যার। হ্যাঁ, এগুলো সচরাচরই থাকে, দেখবেন যে 1 মাস 1.5 মাস 2 মাস পর পর অন্তর অন্তর এরকম পত্রিকা পাবেন। স্যার এটা স্যার নেটে সার্চ দিলেই স্যার চলে আসবে স্যার। হ্যাঁ, প্রসপেক্টাস অভাব নাই, হাজার হাজার প্রসপেক্টাস পাবেন, লেটেস্ট প্রসপেক্টাস। স্যার। আর যে পেনাল্টির যে অ্যামাউন্টের কথা বলছেন স্যার, যারা যারা হ্যাঁ, জড়িত সবার মিলে এই নির্দিষ্ট অ্যামাউন্ট, না প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে দিতে বাধ্য থাকে? ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি এভরি পার্সন এভরি অ্যাক্ট ইন পারসন কন্ট্রাভেনশন, অ্যাক্ট ইজ জি। এ কন্ট্রাভেনশন। এটা ভাইলেশন যারা করবে, যিনি দায়িত্বে থাকেন, প্রত্যেকে 5,000 ম্যাক্সিমাম। 5,000 করে ম্যাক্সিমাম, এরকম করে। আর অনেকগুলা স্যার রুলস রেগুলেশন। 2019 হ্যাঁ, বলেন। স্যার 1994 সালের প্রেক্ষাপটে স্যার 5,000 টাকা কিন্তু স্যার অনেক ছিল স্যার। সেটাই এখনো আছে, যেটা চেঞ্জ হয়নি।
এরকম করে অনেকগুলা ফাইনের কথা বলা আছে, আমরা এগুলো আমরা এতগুলা দেখবো না। তারপর বোর্ড প্রসেসটা কি, মানে এই যে বোর্ড মিটিং হয় সেটা কিভাবে হয়। ইফেক্টিভনেস অফ দ্য বোর্ড ডিপেন্ডস অন দ্য লিডারশিপ কমিটমেন্ট এন্ড কালেক্টিভ পারফরমেন্স অফ ইটস মেম্বার। বোর্ড মিটিং কিভাবে হয়, বোর্ড মিটিং ভালো হবে বা খারাপ হবে, বোর্ড কেমন হচ্ছে, সঠিক সিদ্ধান্ত আসতে পারতেছে কিনা, ইট ডিপেন্ডস আপন দ্য ইফেক্টিভনেস অফ এ বোর্ড। ইফেক্টিভনেস অফ এ বোর্ড ডিপেন্ডস, কিসের উপর ডিপেন্ডস করে, অন দ্য লিডারশিপ, কারা বোর্ড মেম্বার, তাদের লিডারশিপের কোয়ালিটি কি, তাদের কমিটমেন্ট কি, এন্ড কালেকটিভ পারফরমেন্স অফ ইটস মেম্বারদের কালেকটিভ পারফরমেন্স এর উপর ডিপেন্ড করে বোর্ডের ইফেক্টিভনেস। A well-balanced board with diverse knowledge and experience, skills and gender representation enhance governance. যদি বোর্ডে ব্যালেন্স লোক থাকে, ওয়েল ব্যালেন্স বোর্ড মেম্বার থাকে, সেখানে বিভিন্ন ডাইভার্স নলেজেবল পার্সন থাকে, এক্সপিরিয়েন্স থাকে, স্কিল তাদের দক্ষতা ওইরকম থাকে, জেন্ডার রিপ্রেজেন্টেশন থাকে, সেই ক্ষেত্রে গভর্নেন্সটা কি হয়, এনহ্যান্স হয়, বৃদ্ধি পায়। The company secretary plays a key role in strengthening board performance by fostering a strong compliance culture and ensuring adherence to laws, regulations, and current governance practice, all of which support the company's sustainable development. সবাই মিলে কোম্পানি সাস্টেনেবল ডেভেলপমেন্টে কাজ করে থাকে। বোর্ড যত ভালো হবে, বোর্ড যদি সঠিক হয়, আপনি এমপ্লয়ি যদি 5,000 এমপ্লয়ি যে কাজটা না করতে পারবে, বোর্ডের একটা সিদ্ধান্তে সেই কাজটা হয়। বোর্ড একটা সিদ্ধান্তে ভুল করে ফেললে 5,000 এমপ্লয়ি যদি সারাদিন পরিশ্রম করে, কোনো লাভ হবে না। তাহলে বোর্ড ইফেক্টিভনেস হতে হবে। এই বোর্ড ইফেক্টিভনেস এর জন্য ওয়েল ব্যালেন্স বোর্ড লাগবে, সেখানে ডাইভার্স নলেজেবল পারসন লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে, স্কিল লাগবে, এবং জেন্ডার রিপ্রেজেন্টেশন প্রয়োজন আছে। আমরা বলছিলাম লাস্ট কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনের যে কর্পোরেট গভর্নেন্স কোড আছে, সেখানে একটা অ্যামেন্ডমেন্ট আছে। সেই অ্যামেন্ডমেন্টটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর একজন মহিলা হতে হবে, উমেন থাকতে হবে, ইটস কল জেন্ডার রিপ্রেজেন্টেশন। তাহলে এই হলো আমাদের বোর্ড প্রসেস। এবং দেন হচ্ছে কনভেনিং এ মিটিং, একটা মিটিং কিভাবে কনভেন করা হয়, কিভাবে ডাকা হয়, কিভাবে পরিচালনা করা হয়। To convene a meeting means to formally summon or call a meeting by giving proper notice, setting the agenda, and following the procedure laid down under the Company Act 1994 and the company's articles of association. তাহলে কনভেনিং এ মিটিং কিভাবে কনভেন করা হয়, কনভেন করার মানে হচ্ছে, বোঝায় হচ্ছে যে ফর্মালি কিভাবে মিটিংটা কল করা হয়েছে, সেটা প্রপার নোটিশ দেওয়া হয়েছে কিনা, সেই নোটিশে প্রপার এজেন্ডা সেটিং করা হয়েছে কিনা, এবং সে তার পরবর্তীতে নোটিশ দেওয়ার পর প্রপার এজেন্ডা সেট করার পর পরবর্তীতে যে এটার প্রসিডিওরগুলা, সে প্রসিডিওরগুলো সঠিকভাবে লেট ডাউন করা হয়েছে কিনা, তার উপরেই ডিপেন্ড করে একটা মিটিং কনভিন সঠিকভাবে হচ্ছে কিনা। The purpose of a meeting is to resolve and pass resolution. মিটিং এর মূল উদ্দেশ্য কি, একটা জিনিস সিদ্ধান্তে পৌঁছানো এবং সেটার জন্য একটা রেজুলেশন পাস করা on business issues of a company, and the resolutions will be valid and binding when the meeting itself is duly convened, notice served, and conducted properly with compliance with the provisions of the Company Act and Corporate Governance Code and any other regulatory rules applicable for the company. The prerequisite of a valid meeting এর জন্য কি দরকার, proper authority to convene a meeting, prepare notice for a meeting, arranging specific agenda points, serving notice timely and properly to the related person, presence of forum throughout the meeting, moving motions, seconding, voting, polling, and adopting resolution. এই যদি হয় তাহলে একটা মিটিং প্রপার হবে, মানে সঠিকভাবে হবে। একটা মিটিং ভ্যালিড হওয়ার জন্য, সঠিক হওয়ার জন্য, মিটিং এর অথরিটি, কে মিটিংটা কল করছেন তার অথরিটি সঠিক হতে হবে, নোটিশটা সঠিকভাবে দিতে হবে, এজেন্ডাগুলো সঠিক এজেন্ডা সেট করতে হবে, তাকে নোটিশটা সঠিকভাবে সঠিক সময়ে নোটিশ সার্ভ করতে হবে, তার কাছে পৌঁছাতে হবে, এখানে ফোরাম পূর্ণ করতে হবে, মিটিং এ যারা নির্দিষ্ট যারা প্রয়োজন তারা সবাই অ্যাটেন্ড থাকতে হবে, তারপর সেখান থেকে সঠিকভাবে ভোটিং এর মাধ্যমে সেখানে রেজুলেশনটা গ্রহণ করতে হবে। এখানে মিটিং এর
অথরিটি, অথরিটি বলতে কি বোঝানো হয়? অথরিটি হচ্ছে চেয়ারম্যানের পক্ষে কোম্পানি সেক্রেটারি এখানে মিটিং এ কল করবেন। Secretary on the requisition for a director shall at any time summon a meeting of director. ঠিক আছে, তাহলে নোটিশ দিতে হবে কোম্পানির বোর্ডের পক্ষ থেকে সেক্রেটারি করতে পারে। দেন নোটিশে একটা নির্দিষ্ট সময় পূর্বে দিতে হবে। ঠিক আছে, সেটার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে, এগুলো আপনাদের পরীক্ষা আসতে পারে। এই কনভেনিং অফ মিটিং এই রিলেটেড পড়াগুলো আপনারা একটু ভালো করে দেখেন। Minimum length of notice required for statutory or annual general meeting or extraordinary general meeting এর পূর্বে নোটিশ কত দিনের পূর্বে দিতে হয়, এই জিনিসটা ফিক্সড আপনার পরীক্ষা আসতে পারে। 21 দিন পূর্বে সেই মিটিং এর নোটিশ দিতে হবে। বোর্ড মিটিং এর কোনো স্পেসিফিক লিমিট নাই, তবে সাধারণত মেমোরেন্ডাম বা আর্টিকেল অনেক সময় লেখা থাকে, না থাকলে এরকম 7 দিন আগে দিতে হয়, তো 5 দিন আগে দিতে হয় এরকম। ইমার্জেন্সি মিটিং হলে 2 দিন 1 দিন আগেও দেওয়া যায়, সমস্যা নেই। Though the act is silent about the length of the notice of the for board meeting, yet it should be reasonably be long, and there should be reasonable interval of time between the date of notice and date of meeting. সাধারণত নোটিশ এবং মিটিং এর সময়টা যদি বেশি থাকে তাহলে ভালো হয়। তাহলে কোনো ডিরেক্টর বলতে পারবে না যে আমার এই কাজ ছিল আমি এই জন্য আসি নাই, সে আগে থেকে সেভাবে সময় বেঁধে নিবে। সাধারণত সেটা হচ্ছে 7 দিন হলে ভালো হয় বোর্ড মিটিং এর ক্ষেত্রে। A convene of meeting with a shorter period of notice. অনেক শর্ট পিরিয়ড নোটিশও মিটিং কনভেন করতে হতে পারে। In case of urgency, board may convene emergency meeting giving a shorter period of notice provided that no objection is raised by the member of the board. বলে যদি কোনো মেম্বার যদি কোনো অবজেকশন রেজ না করে তাহলে আর্জেন্সি পিরিয়ডের জন্য শর্ট নোটিশও করতে পারে, সেটা একদিনের হতে পারে। In case of an annual general meeting, if all members entitled to attend and vote they are at agree to it, হ্যাঁ, সেটা শর্ট নোটিশে কখন হতে পারে? এজিএম এর ক্ষেত্রে সকল মেম্বাররা যদি সেখানে অ্যাটেন্ড করে এবং সেখানে যদি তারা এগ্রি হয় তাহলে হইতে পারে, কিন্তু সেটা সাধারণত হবে না। In case of any other meetings of the members holding not less than 95% of the paid up capital, এগুলো আমাদের আর দরকার নেই। Content of the notice. নোটিশে কি কি কন্টেন্ট থাকে? নোটিশ শুড বি রাইটিং, লিখিত হতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্য এজেন্ডা, দি নোটিশ শুড ক্লিয়ারলি স্টেট দ্য ফলোইং: দ্য ক্রোনোলজিক্যাল নাম্বার অফ দ্য মিটিং, এটা কততম নাম্বারের মিটিং সেই কথাটা নোটিশে লেখা থাকবে। ডেট অফ দ্য মিটিং, মিটিং এর তারিখ লেখা থাকবে। ডে অফ দ্য মিটিং, মিটিং এর ডেট লেখা থাকবে, ডে কোন ডে। টাইম অফ দ্য মিটিং, সময়টা উল্লেখ করা থাকবে। প্লেস অফ দ্য মিটিং, মানে নোটিশে মিনিমাম এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে। তাহলে নোটিশে কি কি থাকে এটা মুখস্থ করবেন, এবং নোটিশ কিভাবে, একটা নোটিশ আপনারা যদি দেখেন তাহলে আপনাদের জন্য আরো ভালো হবে। The chronological number of the meeting, date of the meeting, day of the meeting, time of the meeting, place of the meeting. Clear days of the meeting. The period of notice should be in clear days. This means while determining the notice period, the day of serving the notice and the day of the relevant meeting should be excluded. Serving of notice of a meeting, এই নোটিশের মিটিংটা কিভাবে সার্ভ করা হবে? As per section 95 of the company's 1994 stated that notice of every meeting of the board of directors of a company shall be given in writing to every director for the time being in Bangladesh and at his address in Bangladesh. So notice of the meeting of the company along with the statement of the business to be transacted at the meeting shall be served to every member. বলা হচ্ছে যে নোটিশে যখন দিবে সেই নোটিশের সাথে সাথে কোম্পানির যে বিজনেস নিয়ে মিটিং হবে সেই বিজনেসের রিলেটেড স্টেটমেন্ট গুলাও কি করতে হবে, তাকে সার্ভ করে দিতে হবে। Accidental omission to serve notice. Accidental omission to give notice to a non-receipt of the notice by the member of the company shall not invalidate the proceeding at any meeting. কোনো স্পেশাল কেস, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকে নোটিশ পায় নাই তাহলে সেটা ভিন্ন হিসাব। Exception to notice. Notice may be needed to provide under the following services. Following circumstances, if a director is out of the country, দেশের বাইরে থাকে, if the articles of provide meeting to be held regular interval, যদি আর্টিকেলে বলা থাকে প্রতি মাসে প্রতি 15 দিন পর পর ফিক্সড পিরিয়ডে ফিক্সড টাইমে এরকম মিটিং হবে তাহলে নোটিশ না দিলেও হবে, এক্সেপশনাল হবে।
অথরিটি ফর কনভেনিং এর মিটিং এর কনভেনিং এর অথরিটি কারা, একটু আগে আমরা যেগুলো বলছি সেই এই কথাগুলো আবার এখানে রিপিট হচ্ছে। স্যার হ্যাঁ, স্যার ওই মুভিং মোশনস আর হচ্ছে সেকেন্ডিং, এই দুইটা পয়েন্ট যদি একটু স্যার বলতেন স্যার। মুভিং মোশন মানে কি? মানে সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে আর কি, এটাকে এখানে বলা হচ্ছে মুভিং মোশন। সেকেন্ডিং, বুটিং, পুলিং অ্যান্ড অ্যাডাপ্টিং, মানে একজনের পর একজন আহ, পাশাপাশি যেন কথা বলতে পারে, দিস ইজ কল্ড সেকেন্ডিং। বুটিং, পুলিং, অ্যাডাপ্টিং, এগুলো তো আমরা জানি, ঠিক আছে। মুভিং মোশন আচ্ছা। মানে হচ্ছে এটাকে কি করতে হবে, পরিচালনায় থাকতে হবে। হ্যাঁ। আপনি শুধু ফর্ম পূর্ণ করে বসে গেলেন, পরে সিদ্ধান্ত লিখে দিয়ে দিলেন, এরকম হবে না, ঠিক আছে। সেখানে সবার সাথে মাধ্যমে এটা পরিচালনা হতে হবে। ঠিক? অন্য কারো কোনো কোশ্চেন আছে? এনি মোর কোশ্চেন? আমরা বোর্ড প্রসেস বুঝলাম, দেন হচ্ছে কনভেনিং, মিটিং কনভেনিং কি করতে হবে, মিটিং কনভেনিং এর জন্য কি কি প্রিরিকুইজিট গুলা কি কি, মিনিট মিটিং এর পূর্ব শর্ত গুলা কি কি? এই 5টা পয়েন্ট জানলে আপনি নিজের মতো করে লিখতে পারবেন। ভ্যালিড পূর্ব শর্ত হচ্ছে প্রপার অথরিটি টু কনভেন দ্য মিটিং। মিটিং এ নোটিশ হ্যাঁ, দিতে হবে স্যার, হ্যাঁ, সম্ভবত প্রিপেয়ারিং নোটিশ। তারপর এজেন্ডাটা নির্দিষ্ট হতে হবে, স্পেসিফিক এজেন্ডা, এবং সেটা টাইমলি রিলেটেড পারসনকে ইনফর্ম করতে হবে। কোরাম কোরাম থাকবে, এবং সকলের মত প্রকাশের অধিকার থাকবে, এবং সেটা এবং ভোট দিতে পারবে, এবং সেটা মানে পর্যায়ক্রমে তারা ভোট দিতে পারবে। স্যার এই জায়গায় ভোটিং এবং পোলিং, পোলিং বলতে কি বোঝাচ্ছে স্যার? পোলিং মানে হচ্ছে যখন ইয়ে করা হয়, ভোটিং হচ্ছে পোল মানে হচ্ছে ওই যে ভোট সরাসরি যখন কাস্টিং স্যার, কাস্টিং অফ ভোট। গণনা হ্যাঁ, করা। যখন ভোট যখন কাস্টিং করা হয়, যখন আপনার লিখিতভাবে যখন ভোট দেওয়া হয়, তখন এটা পুলিং বলা হয়। ভোটিং বলতে সাধারণত যেটা বোঝায় সেটা হচ্ছে শুধুমাত্র হা না, পক্ষে Yes. বিপক্ষে যখন বলা হয় তখন তাকে সাধারণত ভোটিং বলা হয়। স্যার এই মুভিং মোশনস বলতে কি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ? অংশগ্রহণ। দেন হচ্ছে অ্যাডাপ্টিং রেজুলেশন, তারপর যাই করছেন, ভোটিং দিলেন, পুলিং করলেন, সেকেন্ডিং করলেন, আলটিমেটলি এটা কি গ্রহণযোগ্য। করতে হবে, রেজুলেশন, এর যে সিদ্ধান্তটা অবশ্যই ওখানে লিখতে হবে, এটা গ্রহণ করতে হবে। তো এখানে কোরাম বলতে কতজন থাকতে হবে? 2/3? সেটাও ফিক্স না, সেটা আর্টিকেল প্রিপারেশনে এটা উল্লেখ করা থাকে। এটা অনেক ক্ষেত্রে 2/3 থাকতে পারে, 50% হতে পারে, 70% হতে পারে, 40%ও কোরাম হতে পারে, 30%ও কোরাম হতে পারে, ঠিক আছে। যে অর্গানাইজেশনের যেই ক্ষেত্রে যেই রকম, সকল মিটিং এর Fix কোরাম না। এক না, ফিক্স না, এক এক মিটিং এর কোরাম এক এক রকম। দেন আমরা বলছি অথরিটি কনভিনার, মিটিং এর অথরিটি কারা, মিনিমাম লেন্থ অফ নোটিশের কতদিন পূর্বে নোটিশ দিতে হবে, মিনিমাম সময়। হ্যাঁ, তারপরে কিছু এক্সেপশনাল আছে, সেই এক্সেপশনালটা কি, নোটিশের ক্ষেত্রে কি কি উল্লেখ করতে হয়। নোটিশের ক্ষেত্রে ক্রোনোলজিক্যাল নাম্বার লাগে, ডেট লিখতে হয়, ডেটা লিখতে হয়, টাইমটা লিখতে হয়, প্লেসটা লিখতে হয়, এই হচ্ছে নোটিশের কন্টেন্ট। কোম্পানি আইনে কোরামের ক্ষেত্রে কি এমন কিছু বলা আছে স্যার? 6 জন ডিরেক্টর যদি 6 জন থাকে, তাহলে সেক্ষেত্রে 6 জনের বেশি না হয়, তাহলে 3 জন থাকতে হবে, এমন কিছু আছে? এমন কিছু আছে কিনা আমার জানা নাই। স্যার এখানে ওই যে 2.2.3 কোরাম স্যার পরের চ্যাপ্টারে আছে স্যার, আপনি যেখানে হ্যাঁ, করেছেন হ্যাঁ, এটা 2. 2.2.3। স্যার এই কোম্পানি আইনে বলা হয়েছে স্যার যে 2 to 3 স্যার। স্যার পেজ নাম্বার 309।
ইয়েতে আমার স্লাইডে বইতে ম্যানুয়ালি স্যার। না স্যার বই আচ্ছা আমাদের বই ম্যানুয়াল কি লেখা আছে বলেন বলেন স্যার বইয়ের ওইটা কি স্যার লেখা আমরা আছে? স্যার 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 ওটা লেখা আছে স্যার 6 জনের যদি কম থাকে তাহলে 2 জন মেম্বার, আর যদি 6 জনের বেশি থাকে সেক্ষেত্রে হ্যাঁ হচ্ছে 3 জন মেম্বার আর কি থাকবে। এটা হচ্ছে স্যার হ্যাঁ প্রাইভেট কোম্পানির জন্য, আর পাবলিক কোম্পানির জন্য 3 জন মিনিমাম। এটাই আর কি সারসংক্ষেপ আর কি। okay. এটা স্যার ঠিক আছে কোম্পানি ল। আর একটা স্যার আছে স্যার কর্পোরেট গভর্নেন্স কোডে স্যার আবার মানে কিছু কথা আছে। তো মোরাললেস স্যার ওই আপনি যেটা বলছেন ওটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করতে পারে, অ্যাসোসিয়েশনের উপরে ওটা মানে ডিপেন্ড করে। আর তাছাড়া হচ্ছে কর্পোরেট লতে বলছে যে 2 জন মেম্বার অথবা 2/3 মেম্বার অফ দ্য অডিট কমিটি থাকতে হবে। হুম ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা বলতে যেটা এখানে যা লেখা সেই অনুযায়ী যেটা সেটা স্বাভাবিক। আপনি মনে করেন যে 2 জন না থাকলে তো আপনার কোরাম হবে না। 6 জনের কম ডিরেক্টর কম হলে 2 জনের লাগতেছে, আবার 6 জন অথবা তার অধিক হলে 3 জন। তার মানে কি আমরা কিন্তু 2/3 লাগতেছে এরকম না, 6 জন হলে 3 জন দিয়ে হতো, 50% হলে হচ্ছে। হ্যাঁ কিন্তু এইটা আপনার আর্টিকেল স্পেসিফিকেশনে স্পেসিফিক লেখা থাকবে। আপনার কোম্পানির ক্ষেত্রে আপনি কি করবেন? স্যার হ্যাঁ বোর্ড মিটিংটা এই মিটিংটা কোথায় করব? মানে আমরা কি আমাদের কর্পোরেট অফিস রেজিস্টার্ড অফিস আর আদার জায়গায় কি কন্ট্যাক্ট করতে পারবো? কোথায় করতে করবো পারবেন, স্যার? এটা কোনো বাধা নিয়ম নাই, সেটা ও নোটিশে উল্লেখ করে দিতে হবে কোথায় করবেন। ঠিক আছে সব জায়গায় করতে পারবেন, অসুবিধা নেই। আর কারো কোনো কোশ্চেন্স? স্যার এটা পড়াচ্ছেন কোথা থেকে স্যার? আমাদের কি কোনো স্পেসিফিক শিট স্পেসিফিকটা টিট আপনার দিয়েছেন? ম্যানুয়াল দেখবেন, আপনার ম্যানুয়াল দেখবেন, আর আমি যে শীট পড়াচ্ছি সেই শীট দিয়ে দিচ্ছি। এটা কি স্যার দিয়েছেন স্যার? হ্যাঁ দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, গ্রুপে পাবো। অবশ্যই। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিটিং, মিটিং এর ফ্রিকোয়েন্সি কখন হবে, মিটিং কতদিন পর পর করতে হবে। Frequency as per Company Act 1994, Section 96 provides that in case of every company, a meeting of its board of directors shall be held at least once in every 3, and at least 4 such meetings shall be held in a year, every year. ঠিক আছে, এখন এই যে বোর্ড মিটিং গুলা কতদিন পর পর হবে? বোর্ড মিটিং গুলা বলা আছে যে 3 মাসে একটা অবশ্যই করতে হবে, এবং বছরে 4টা অবশ্যই করতে হবে, তার বেশি হতে হবে, কম না। ঠিক মিনিমাম আছে 4টা স্যার। মিনিমাম 4টা। তারপর আরো যে অডিট কমিটি আছে, অডিট কমিটি মিটিং একটু কর্পোরেট গভর্নেন্স আপনারা যে কোড পড়ছেন সেখানে লেখা আছে মিটিং কয়টা হবে। ঠিক আছে সেই কর্পোরেট গভর্নেন্স কোড গুলো আপনারা আমার চেয়ে ভালো জানবেন, পড়া মুখস্থ আছে আপনাদের। গত ক্লাস মনে আমরা আলোচনা করছিলাম এটা, তাই না? অডিট কমিটির মিটিং কয়টা হবে? একটা হবে স্যার, মিনিমাম রিমুনারেশন কমিটির মিটিং কয়টা হবে? এগুলো একটা। আমরা হ্যাঁ বছরে অন্তত একটা হবে। তারপর হচ্ছে আমরা দেখবো বাংলাদেশ সেক্রেটারি স্ট্যান্ডার্ড। ঠিক আছে আপনার কোম্পানি সেক্রেটারির জন্য আমাদের যে সেক্রেটারি প্র্যাকটিসের জন্য বাংলাদেশ সেক্রেটারি স্ট্যান্ডার্ড আছে, আইসিএসবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারি অফ বাংলাদেশ, তারা এটা স্ট্যান্ডার্ডগুলো ইস্যু করে থাকেন, সেগুলো আপনারা দেখতে পারেন। মিটিং অফ দ্য বোর্ডের মিটিং, দ্য বোর্ড শ্যাল মিট অ্যাট লিস্ট ওয়ান্স ইন এভরি কোয়ার্টার, ওই যে কথাটা বলছিলাম সেটাই, যে বোর্ডের ক্ষেত্রে বলা আছে এটা। আর অডিট কমিটির ক্ষেত্রে বলা আছে 3 মাসে একটা। নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটির মিটিং হচ্ছে বছরে একটা। ফোরাম, এই যে আমরা এখন আসলাম ফোরাম মিনস দ্য মিনিমাম নাম্বার অফ ডিরেক্টর। ফোরাম অর্থ কি? নির্দিষ্ট সংখ্যক ডিরেক্টর থাকতে হবে, হোজ প্রেজেন্স ইজ নেসেসারি ফর এ মিটিং। Quorum is the minimum number of persons required to enable a meeting go into session. In order to serve the purpose of a meeting, it is desirable and necessary that
it should be attended by a substantial number of its members to prevent misuse or abuse of power. ঠিক আছে, এখানে সাবস্টেন্সিয়াল নাম্বার অ্যাটেন্ড করা উচিত, যেন কেউ মিসইউজ না করতে পারে অথবা ক্ষমতার অপব্যবহার না করতে পারে। For this reason, the number of the minimum attendance, which is otherwise known as quorum, is laid down in the rules of quorum. এগুলো কোরামে উল্লেখ করা থাকবে। The articles of association usually provide a reasonable number of required attendance. কয়জন উল্লেখ করা থাকবে এটা সাধারণত আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে বলা থাকবে। যে কোম্পানি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন করবে সেখানে অবশ্যই উল্লেখ করতে হবে কোরাম কতজনে করা হবে, অ্যাটেন্ডেন্স কয়জন থাকবে। উইথাউট কোরাম এ মিটিং ইজ ইনভ্যালিড। The quorum must be present before a meeting can proceed to business. ক্লিয়ার? এখানে আমি লিখি নাই কোম্পানি আইন কি বলছে না বলছে। আপনি কোম্পানি আইন যাই বলুক না কেন, আর্টিকেল রেজিস্ট্রেশন করার সময় আপনার কোরামের কথা মানে লিখতে হবে। তারপর আসছে কোম্পানি আইন। Quorum as per Company Act 1994, Section 85 of subsection 2, the following provision shall have effect if so far as the articles of the company do not make other provision in this behalf. In the case of private company whose number of members do not exceed 6 members, and if such member exceeds 6, 3 members, and in the case of any other company, 5 members personally present shall be quorum. ঠিক আছে, এগুলা এখানে বলা আছে। এই অনুযায়ী আর্টিকেল রেজিস্ট্রেশনই ফিক্স করা হবে, সেটা অবশ্যই এর চেয়ে বেশি হবে, কম হবে না। কোরাম অফ দ্য অডিট কমিটি কোরাম কি হবে এগুলো আপনারা দেখে নিয়েন। একটি জিনিস যে কোরাম অফ দ্য মিটিং অফ দ্য অডিট কমিটি শ্যাল বি কনস্টিটিউটেড ইন দ্য প্রেজেন্স অফ ইদার 2 members or 2/3 of the members of the audit committee, whichever is higher. অডিট কমিটির ক্ষেত্রে আবার স্পেশাল আছে এখানে। অডিট কমিটি যেহেতু কম সংখ্যক মেম্বার নিয়ে করা হয়ে থাকে, হ্যাঁ, বোর্ডের ক্ষেত্রে এক জিনিস, আবার স্পেশাল যে ছোট ছোট কমিটি করা হয় বোর্ড মেম্বারদের, সেটা আবার অন্য হিসাব। তাহলে অডিট কমিটির ক্ষেত্রে 2/3 মেম্বার, 2 জন মেম্বার অথবা 2/3 মেম্বার, হ্যাঁ, হুইচএভার ইজ হায়ার, ও প্রেজেন্ট থাকতে হবে কোরাম পূর্ণ করার জন্য। এটা দেওয়া আছে কি, এটা দেওয়া আছে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে দেওয়া আছে, কর্পোরেট গভর্নেন্স কোডে। ঠিক আছে, কারণ কর্পোরেট গভর্নেন্স কোডেই বলা হয়েছে অডিট কমিটি থাকতে হবে, নমিনেশন রিমুনারেশন কমিটি থাকতে হবে, এইগুলা নতুন করে অ্যাড করা হয়েছে, সেখানে উল্লেখ করা দেওয়া আছে কয়জন উপস্থিত থাকবে। ঠিক একই রকম নমিনেশন রিমুনারেশন কমিটির ক্ষেত্রে একই রকম, 2 জন অথবা 2/3 মেম্বার হুইচএভার ইজ হায়ার শুড বি প্রেজেন্ট ফর quorum of the nomination and remuneration committee meeting. Less than quorum হলে সেটা ভ্যালিডিটি থাকে কিনা, সেগুলো থাকে না। লিভিং দ্য মিটিং আফটার গিভিং অ্যাটেন্ডেন্স দিয়েই যদি শুধু দেখতে চলে যায়, সেক্ষেত্রে কি হবে, এগুলো অনেক কথাবার্তা আছে, এগুলা এত কথা আমরা সময় পাবো না আজকে। চেয়ারম্যান, স্যার হ্যাঁ স্যার যদি ওই যে কোরাম অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 1994 ওই প্রথম ক্লজটা যদি একটু ডিটেলস বলতেন। ওটা বলেন, আবার বলেন। স্যার কোরাম অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 1994 হ্যাঁ, সেকশন 1টা স্যার একটু আরেকটু যদি বলতেন স্যার। সেকশন 85। 85 হ্যাঁ, সেটা তো বললাম, সেটা হচ্ছে যদি ওই যে একটু আগেও তো বলা হলো, যদি ডিরেক্টর সংখ্যা প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে ডিরেক্টর সংখ্যা যদি 6 জনের বেশি না হয়, তাহলে 2 জন মেম্বারে কোরাম হবে। ঠিক আছে, 6 জনের বেশি না হয়, অর্থাৎ 6 জন পর্যন্ত 2 জন মেম্বার হলে হবে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে। যদি 6 জনের বেশি হয়, সেক্ষেত্রে 3 জন লাগবে কোরাম। প্রাইভেট কোম্পানি ছাড়া অন্য কোম্পানির ক্ষেত্রে 5 জন লাগবে কোরামের জন্য। ক্লিয়ার? জি স্যার, তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম কি 5 জন লাগবে 5 স্যার? জন তাহলে লাগবে, 5 জন লাগবে, 5 মেম্বার। মানে আর্টিকেলসে যদি উল্লেখ করতে চাই তাহলে 5 জনের কম করা যাবে না, 5 কম জনের করবে বেশি না, করা তার যাবে। বেশি করতে হবে, বেশি করবে। জি এই যে স্যার। নিচে সেটা লেখা আছে, কোরাম অ্যাজ পার আর্টিকেল রেজিস্ট্রেশন রেগুলেশন অফ শিডিউল 1।
এটা বলা আছে কন্টেন্ট অবশ্যই আর্টিকেল রেজিস্ট্রেশন থাকতে হবে, কোরাম কতজন হবে। এটা আর্টিকেল রেজিস্ট্রেশন যদি এই কোরামের কথা উল্লেখ না করে তাহলে এই আর্টিকেল রেজিস্ট্রেশন বাতিল। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে এগুলো আপনারা দেখে নেক্সট ক্লাসে আমরা আবার রিভিউ করব। এখানে চেয়ারম্যান কি থাকবে, চেয়ারম্যান রোল কি? চেয়ারম্যান হচ্ছে বোর্ড অফ, যে কোনো বোর্ডের চেয়ারম্যান, সেটা বোর্ডের হেড হিসেবে থাকবে, এবং সে হচ্ছে কি লিডারশিপ রোল। তার উপর অনেকটা বোর্ডের অনেক কিছু ডিপেন্ড করে। সে যদি কোয়ালিফাইড হয় তাহলে বোর্ড অটোমেটিক্যালি ফ্রুটফুল হয় এবং বোর্ডের সিদ্ধান্তগুলো সঠিক আসে। এখন অ্যাপয়েন্টমেন্ট অফ চেয়ারম্যান, চেয়ারম্যান কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়? চেয়ারম্যান হচ্ছে বোর্ডের যারা মেম্বার, নন এক্সিকিউটিভ ডিরেক্টর, তাদের ভোটে হয়ে থাকে, ইলেক্টেড উনি। ওনার শেয়ার হোল্ডারের মধ্য থেকে ডিরেক্টর নির্বাচিত হয়, আর সকল ডিরেক্টরদের ভোটের মাধ্যমে চেয়ারপারসন হয়। ঠিক আছে? কিন্তু সকল ডিরেক্টরদের বলতে কোন ডিরেক্টর? নন এক্সিকিউটিভ ডিরেক্টর, নট এক্সিকিউটিভ ডিরেক্টর। এক্সিকিউটিভ ডিরেক্টরের ভোট এখানে দিতে পারবে না। এক্সিকিউটিভ ডিরেক্টররা সেখানে চেয়ারম্যান নিযুক্ত করার ক্ষেত্রে এক্সিকিউটিভ ডিরেক্টরদের কোনো ভোট থাকবে না। ঠিক আছে? সেরকম তাহলে নন এক্সিকিউটিভ ডাইরেক্টর বলতে বোঝাচ্ছে তো স্যার এমডি পর্যায়ে, তাই না স্যার? ম্যানেজিং ডাইরেক্টর। এমডি নাই, এমডি বাদ দিয়া, এমডি নন এক্সিকিউটিভ ডিরেক্টর না, এক্সিকিউটিভ ডিরেক্টর। যে ডিরেক্টরদের কোনো স্যালারি দেওয়া হয় না, নন স্যালারিড পারসন। সাধারণত এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আর হলো কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর স্যার, নন শেয়ার এক্সিকিউটিভ হোল্ডিং ডিরেক্টর, শেয়ার হোল্ডিং চেয়ারম্যান, ডিরেক্টর। চেয়ারম্যান। তারপর চেয়ারম্যানের ক্ষেত্রে এটা আর্টিকেল রেজিস্ট্রেশনে উল্লেখ করতে ইয়ে করে কি বলা আছে চেয়ারম্যান সম্পর্কে? As person shall be nominated chairman on behalf of all the persons to make any meeting valid. The chairman and managing director should not be the same person. এগুলো আমরা কর্পোরেট গভর্নেন্স কোডে পড়ছি। চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর একজন হতে পারবেন না। চেয়ারম্যানের অ্যাবসেন্সে কি কি হবে, কিভাবে চলবে? চেয়ারম্যান অ্যাবসেন্সে অন্য কাউকে চেয়ারম্যান হিসেবে ওখানে ইয়ে করা হবে, তাকে নিযুক্ত করে মিটিং করতে হবে। চেয়ারম্যানের ক্ষমতা কি? চেয়ারম্যান রেজুলেশনে কিভাবে সে সার্কুলেশন করবে? অনেক কিছু চলে আসছে, আপনাদের আসলে কোর্স ছোট, এত কিছু পড়ানো যাবে না। দেন হচ্ছে মাইনস। মাইনস গুলা কি কি? মাইনসটা হচ্ছে যে রেকর্ড কিপিং করে দেওয়া, সেখানে যে রোল মানে আপনার আলোচনা হয়েছে, সেই আলোচনার রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টটা যদি রেকর্ড করা হয় তখন সেইটাকে বলা হচ্ছে মাইনস। মাইনসে কি কি আলোচনা হয়েছে, মোশন, ডিসকাশন, কনসিকুয়েন্ট রেজুলেশন, সবগুলা মাইনসে উল্লেখ করা হয়, রেকর্ড করে রাখা হয়। আপনারা দেখে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এটি নিয়ে আরেকটু রিভিউ করবো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, আজকে আমরা এখানে থামি স্যার। তাহলে স্যার আমরা হ্যাঁ আপনারা, নেক্সট দিন স্যার মানুষ থেকে পড়বো স্যার। হ্যাঁ আমরা নেক্সট ডেতে এটা রিভিউ করবো টোটালটা। মানে আমরা যে আজকে যে আলোচনা করলাম সে টোটালটা রিভিউ করে আধা ঘন্টা রিভিউ করে তারপর আমরা অন্য অন্য ছাত্রদের চলে যাব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ আসসালামু থাকেন। আলাইকুম। ওকে স্যার, গুড আসসালামু নাইট আলাইকুম। স্যার। আসসালামু Good night. আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।